তিশা, দেখেছিস জামাটার অবস্থা? জি সেটাই দেখছি। এই তোর কি এতটুকুও লজ্জা নেই? জামাটা কত ময়লা। যেখানে নুন আনতে পান্তা পড়ায়, তাহলে জামা পরিষ্কার কিভাবে হবে? ইস, কি দুর্গন্ধ। তিশা এবার আমার দিকে ঘুরে 100 টাকার একটি নোট বের করে আমার মুখের সামনে ছুঁড়ে মারল। আমি চিৎকার করে উঠলাম, এই যে বড় লোকের অহংকারী মেয়েরা, আপনারা নিজেদের কী ভাবেন? হ্যাঁ? এটা বলতে পুরো ক্লাসরুমের পোলাপানরা আমার দিকে তাকালো। কেউ হাসবে, কেউ আবার চুপ হয়ে আছে। আমি আবারও চিৎকার করলাম, দেখুন আমি গরিব, আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। আমি গায়ে হতে পারি, কিন্তু কখনো কারো অসম্মান করিনি। ক্লাসের এক ছেলে চিৎকার করে বলল, আমি কিছুটা কষ্ট পেলাম। আচ্ছা। তিশার দিকে তাকিয়ে, এই নিন আপনার টাকাটা। ছি, তোর হাতের জিনিস আবার নেওয়া যায় না, পুরাই খ্যাত একটা। আমি মনে মনে ভাবছি, মিস তিশা, এর যোগ্য জবাব আপনাকে পেতেই হবে একদিন। ক্লাস শেষ হয়ে গেল, আমি কলেজ ক্যাম্পাসে এসে বসলাম। মনটা খুব খারাপ থাকাতে আমি ম্যাচে ফিরে গেলাম। ও হ্যাঁ, আমি ম্যাচে থেকে এটা বলতেই ভুলে গেছি। ম্যাচ বলে ভুল হবে, এটা একেবারে পুরাতন একটা বাড়ি। আমি ম্যাচে গিয়ে রুটিন দেখতে আমার মাথা ঘুরে গেল। হায় আল্লাহ, আজ আমার 3টে টিউশন, মানে আমি পড়াতে যে অন্যের বাসায়। সকাল থেকে পেটে কিছু পড়েনি, আর পকেটের হালত এমন ভালো না, তাই ভাবলাম পড়ানোর শেষে যে নাস্তাটা দেবে ওটাতে পেট ভরে যাবে। বাইরে পেট কি আর ভরে, মন থেকে পেটটারে ভরাতে হয়। জি, এটাকে বলে গরিব। আজ আমার টাকা থাকলে আমি খ্যাত নামে পরিচিত হতাম না, স্টাইলিশ আর অব্র নামে পরিচিত হতাম। ছাড়ুন, টাকা ছাড়ের পৃথিবীটা কেমন সেটা আপনিও বোঝেন আর আমিও জানি। এবার আমি টিউশনি পড়াতে চলে গেলাম। 3টা টিউশনি পড়িয়ে বাসায় ফিরতে সন্ধ্যা 7টা বেজে গেল। বাসায় এসে বেডে একেবারে গা হেলালাম, খুব টায়ার্ড লাগছে। আবার চিন্তায় পড়ে গেলাম, রাতের খাবার কী হবে। উঠে দেখলাম চাল ডাল কিছুই নেই, পকেটে মাত্র 20টা টাকা পড়ে আছে, আর তার সাথে তিশার দেওয়া 100 টাকাটা। এখনও মাস শেষ হয়নি যে বেতন নেব, কীভাবে যে চলবো। রাতে কিছু না খেয়ে খালি পেটেই ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে বিনা চিনিতে 1 কাপ চা খেয়ে কলেজের দিকে রওনা হলাম। কলেজের গেটের সামনে দিকে তিশা ওর তার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, তাই আমি ওদের ইগনোর করে অন্যদিকে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু তাতেও আমি ব্যর্থ। হঠাৎ তিশা আমার সামনে এসেই, কিরে খ্যাত পোলা? জি বলুন। একজন পিছন থেকে লাথি মেরেই বলল, জি বলুন। কিরে বল, যে জি ম্যাডাম বলুন। আচ্ছা ম্যাডাম চলুন। আজ আমার বাসায় আসিস। কেন ম্যাডাম? আমার জুতাগুলো একটু মোছামুছি কাজ আছে, করে দিস আর টাকাও নিয়ে যাস। এটা তিশা বলেই সবাই হাসাহাসি করলো। আমি কিছু না বলে ওদের সাইড কাটিয়ে যাবার সময় তিশার 100 টাকার নোটটা ওর হাতে গুঁজে দিলাম। গুঁজে দেবার সাথে সাথেই, তোর সাহস হয় কীভাবে আমার হাতে তোর হাত দেওয়ার? জানিস কত টাকা দামি ক্রিম লাগিয়ে এসেছি? এটা বলে আমার গালে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই আমি তিশার হাতটা ধরলাম। আপনার সাহস কীভাবে হয় আমার মুখের উপর টাকা ছুড়ে দেওয়া? আপনার কীভাবে সাহস আমাকে প্রতিদিন সবার সামনে এভাবে অপমান করতে? আপনারা বড় বলে কি আমাদের মতো মানুষদের মাথা কিনে রেখেছেন নাকি? সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে এসব বলাতে। তিশা তোর আগে লাল হয়ে গেছে। স্টুপিড, তোকে আমি দেখে নেব। এটা বলে চলে যেতে লাগলো। তিশা চলে গেল। তখনই কলেজে প্রিন্সিপাল সামনে এসেই, কি হচ্ছে এখানে? সবাই চুপ হয়ে রইল আমার দিকে তাকিয়ে। কি হয়েছে এখানে বলো। আমি একটু ভয় পেলাম। না না স্যার, মানে ওই মেয়েটা আমাকে প্রতিদিন অপমান করে। তিশা এটা শুনতে পেয়ে প্রিন্সিপালের সামনে আমাকে একটা থাপ্পড় মারলো। প্রিন্সিপাল চিৎকার করে বলল, ইউ আর সাসপেন্ড দিস কলেজ। তিশা এটা শুনে ঘাবড়ে যায়। প্লিজ স্যার, এরকম করবেন না, প্লিজ স্যার। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর প্রিন্সিপাল স্যার, আচ্ছা কাল তোমার বাবাকে নিয়ে এসো, দেখছি কি করা যায়। এটা বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। আমি কিছু না বলে মাথা নিচু করে ক্লাসরুমে চলে এলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে গিয়ে বসে আছি। আমার কোনো ফ্রেন্ড নেই, কারণ গরিব মানুষের কোনো বন্ধুই হয় না। এখন বাস্তব চেনা যায় টাকাতে। আপনার টাকা থাকলে আপনি আজ রাজা। চারদিকে কেউ গাজায় টান দিচ্ছে, কেউ বসে বসে প্রেম করছে, কেউ একটু জোপের আড়ালে নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করছে। আমি কোনো দিকে না থেকে একটা খাতা বের করে কিছু পড়ার চেষ্টা করছি। ঠিক তখনই তিশা সামনে এসে আমাকে কিছু টাকা দিয়ে বলল, যাও খাবার কিনে নিয়ে আসো। নিজেদের খাবার নিজেরা নিয়ে আসুন, আমি কারো চাকর না। আমাদের জন্য বলছি না, তোমার জন্য। আমি তো তিশার এরকম ব্যবহার দেখতে অবাক হলাম। প্রিন্সিপালভাবে বকার পর মনে হয় নিজেকে পাল্টে ফেলেছে। না, আমার ক্ষুধা নেই। আফরো, যাও কিছু খাবার নিয়ে আসো, যাও। আরে বলছি না আমার ক্ষুধা নেই। ও বুঝলাম। তিশা এবার একটা দোকান থেকে 2টা চিপসের প্যাকেট আরও কিছু খাবার নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল। নাও এবার এগুলো খাও। আমি কিছু একটা বুঝতে পারলাম।
হয়তো এদের কোনো ফন্দি হবে। আচ্ছা, আগে পেটের ক্ষুধা মেটাই, তারপর এদের মস্তিষ্কের স্ক্রুগুলো টাইট দিয়ে দেব। অনেক সহ্য করেছি, আর না। আচ্ছা, আমি খাচ্ছি আর আপনারা দেখবেন তা তো হয় না। আপনারাও কিছু খান, এই নিন। আমি খাবার দিতে গিয়ে দেখলাম ওরা কেমন যেন ঘৃণার চোখে হাত বাড়ালো। এই, না না, আমাদের ক্ষুধা নাই, তুমি খাও। এরকম ব্যবহার দেখে খুবই বিস্মিত হলাম, আর ভাবছি আজ যদি আমার আব্বুর টাকা থাকতো, আজ আর আমাকে কেউ ঘৃণার চোখে দেখতো না। এখন তো সবার বাবাও সম্মান পায়, তার কত বেতন তা দেখে। হ্যাঁ রে দুনিয়া। সব খেয়ে নিলাম পেট পুরে, বেশ খুশি হলাম। আজকের খাবারের টাকাটা বেঁচে গেল। এবার আমি পানির বোতলটা তুলে কিছুটা পানি খেলাম। আহ, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এবার আমি কাঁধে ব্যাগটা তুলে, আচ্ছা আসি তাহলে আমি আজ। আমাকে দেখে সবাই কেমনভাবে যেন হেসে উঠল। তিশার এক ফ্রেন্ড বলল, এই যে মহাশয়, 140 টাকা যে খাবার খেলেন তার টাকার হিসাব কে দিবে বলুন? হুম হুম। আমি তো শুনে অবাক। আমি প্রথমে বুঝেছিলাম এটা কোনো ফন্দি। তিশা আমার সামনে এসে চুল ঠিক করে নিল। তিশার ঠোঁটের নিচে কালো তিলটা বেশ আকর্ষণীয়, তেমন কোনো পোলারেও পাত্তাই দেয় না। এই প্রথম তিশাকে তো কাছ থেকে দেখলাম, বেশ ভালোই লাগছে। এই চল, আমার স্যান্ডেলগুলো সাফ করে দে, তাহলেই হিসাব সমান সমান। আমি তিশার দিকে তাকিয়ে ভাবলাম, ও তাহলে এই ফন্দি। আমিও কম নয়। আব্বুর টাকা নেই তো কী হয়েছে, আবার তিশার উপর প্রিন্সিপাল চাপ দিয়েছে। এখন আমি কিছু করি বা না করি সব দোষটা তিশার ঘাড়ে চাপবে। আমি একটু আমার চুল ঠিক করতে লাগলাম। সবাই আমার চুল ঠিক করে দেখে আসতে লাগলো। আজ চুলে 3 দিন সাবান দেওয়া হয়নি, শ্যাম্পু তো দূরের কথা, তাই জট পড়ে আছে চুলে। আচ্ছা, এটা বলে আমি তিশার স্যান্ডেল ধরলাম আর আমার দিকে টেনে নিলাম। সাথে সাথে আমার উপর হুমড়িয়ে পড়লো। সবাই এখন আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ দপাস করে পড়ার পরেই ওর ঠোঁট আমার ঠোঁটের উপর পড়ে গেছে। আমি ইচ্ছে করে ওকে জড়িয়ে চেপে ধরলাম, কারণ অনেক দিন আমায় অপমান করেছে। আজ ওকে পুরো কলেজ ক্যাম্পাসের সমান অপমান করলাম। তিশার পর রেগে ওঠে ঠোঁটটা মুছতে থাকলো। ওয়াক তো, ছি ছি ছি। হিসাব তাহলে বরাবর। আমি আসি তাহলে। পুরো ক্যাম্পাসের স্টুডেন্ট আমাদের দিকে তাকিয়ে আছে আর নানাবিধি কথা উঠছে আমাদের নিয়ে। আমি এবার চলে এলাম। আরেকবার করে তিশার দিকে তাকালাম, দেখি একটা পা মাটিতে আঘাত করে বলছে, দেখে নেব ভিখারির বাচ্চাকে। নিজেকে আজ খুব খুশি ফিল করছি, কারণ আজ তিশার অহংকার একটু হলেও নিচে নামাতে পেরেছি। রাস্তায় হাঁটতে থাকলাম। উফ, এই গ্রীষ্মের রোদে নাকি পাকা রাস্তাতেও ডিম ভাজা যায়। ডিম ভাজা যায় কিনা জানি না, তবে এখন আমার চটির তলার ফুটোগুলো দিয়ে আমার পায়ের তালুর কিছু অংশ ভাজা হচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম কে যেন গাড়িতে কেমন একটা করছে। আমি ছুটে গেলাম ওই গাড়িটার কাছে। দেখলাম একটা লোক খুব হাঁপাচ্ছে, হয়তো হাঁপানি আছে। তাই সাথে সাথে আমি আমার ব্যাগ হতে পানির বোতল বের করে তার চোখে মুখে ছিটিয়ে দিলাম। দেখলাম কিছুটা শান্ত হয়েছে, তবে এখনও জ্ঞান ফেরেনি। আমি ভাবলাম আমার যাওয়াটা এখন ঠিক হবে না, যদি আবার রোগটা ওনাকে ধরেন। খুব বেশি বয়স্ক নন, হবে হয়তো 65। আমি রোদে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে দেখি লোকটার জ্ঞান ফিরে এলো। লোকটা আমাকে দেখেই, কে বাবা তুমি? আমার কি হয়েছিল আর আমি এখানে কেন? আমি পুরো ঘটনাটা খুলে বলতেই লোকটি খুব খুশি হয়। জি বাবা, আমি একটু বিজনেসের কাছে বাইরে যাচ্ছিলাম, হঠাৎ শরীরটা কেমন খারাপ যেন হতে লাগলো, আর আমার একটু হার্টের প্রবলেম আছে। ও আচ্ছা আঙ্কেল, আমি এখন আসি, খুব রোদ। বাবা তুমি কোথায় থাকো? এই সামনের গলিতেই থাকি। আচ্ছা চলো, আমি ওদিকে যাব, তোমার ড্রপ করে দেব। না না আঙ্কেল, আমি চলে যেতে পারবো। গুরুজন কোনো কথা বলে না, করতে নেই, তুমি জানো না? আচ্ছা, এই লোকটা আমাকে বাসায় ড্রপ করে দেয়। ভেতরে ডাকবে না? জি না। লোকটা শুনে একটু আশ্চর্য হলো এবং হেসে হেসে বলল, কেন বাবা? আমি কোনো রকম সংকোচ করা ছাড়াই বললাম, দেখুন আঙ্কেল, আপনি যে গাড়িতে বসে আমাকে এখন নিয়ে আসলেন সেটার অনেক দাম। আর আপনি হয়তো চা খান না, কফি খান, আর আপনাকে আমি চাটাও খাওয়াতে পারবো না। ওই লোকটি হেসে হেসে গাড়ি থেকে নামলো এবং আমার খাদে একটা চাপড় দিয়ে বলল, যারা মানুষের দরিদ্রতা দেখে মানুষের বিচার করে তারা মানুষ নয়, এক একটা জানোয়ার। এই কথাটা শুনে সত্যি আমার চোখ থেকে কান্না চলে এলো। একটা কথা বলতে বাধ্যই হলাম, সত্যি আঙ্কেল, আপনাদের মতো কিছু মানুষ যদি পৃথিবীতে এখনও থাকতো তাহলে কোনো দরিদ্রকে আজ কারো সামনে অপমানিত হতে হতো না। আমাকে বুঝি ভেতরে নিয়ে যাবে না? চলুন না, চলুন। এবার ভিতরে নিয়ে গিয়ে একটা ভাঙ্গা চেয়ারে বসতে দিলাম। খুব খারাপ লাগলো। আঙ্কেল আমার দিকে তাকালো। এভাবে তাকাচ্ছে কোনো? আমাকে ভাঙা চেয়ারে বসিয়েছো বলে? না না মানে আঙ্কেল, আচ্ছা আঙ্কেল আপনি একবার বসুন, আমি এক্ষুনি আসছি। এবার আমি ছুটে মুদির দোকানে গেলাম।
দেখি পকেটে 5 টাকা আছে। চিনি কিনে এসে চা করে আঙ্কেলের হাতে দিলাম। খুব বেশ ভালো চা বানাও তো। ধন্যবাদ আঙ্কেল। তা কতদূর পড়াশোনা চলছে? বেশি দূর নয়, অনার্স প্রথম বর্ষ। ওহ, তা তোমার আমি কোম্পানিতে জব দিতে পারি। তা না হয় ঠিক আছে, কিন্তু ফর্ম ফিল আপের টাকা তো আমার কাছে নেই। তুমি খুব বোকা। আমাকে তুমি জীবন দান করেছো, আর তোমায় আমি আমার কোম্পানিতে একটা ছোট্টখাটো জব দিতে পারবো না? আমি শুনে কিছুটা আনন্দিত হলাম। আচ্ছা আঙ্কেল, তা আমি কবে দেখা করব? তুমি পরশু এই জায়গায় মিট করবে আমার অফিসে। এটা বলে একটা ভিজিটিং কার্ড আমাকে দিল। আমি এবার একটু লজ্জা পেলাম। আঙ্কেল, একটা কথা বলবো? জি বাবা, বলো। এনে প্রবলেম? না মানে আঙ্কেল, আপনার সাথে যে মিট করতে যাব, ওখানে তো অনেক বড় বড় আপনার মতো মানুষ থাকবে। সেখানে শার্ট প্যান্ট পরে গেলে হয়তো আপনার ভালো লাগবে না। যতই হোক, আমি তো আপনার একজন ক্লায়েন্ট। জিনিয়াস, সত্যি তুমি জিনিয়াস। এই নাও টাকা। দেখি মানিব্যাগ খুলে অনেকগুলো 500 টাকা নোট আমার দিকে এগিয়ে দিল। এই নাও। আর হ্যাঁ, কাজে জয়েন্ট করার পরেই কোম্পানি থেকে একটা ফ্ল্যাট পাবে। আর যা দরকার এই টাকা থেকে, না হলে আমার ভিজিটিং কার্ডে আমার মোবাইল নম্বরে রিং দিবা, আমি তোমার এসিতে টাকা ঢুকে দেব। আচ্ছা আঙ্কেল। ভাইরে, এখন আমার খুশি দেখে কে? খুব খুশি লাগছে আজ আমার। আঙ্কেল এবার চলে গেল। আমি বিকেলের দিকে কিছু ড্রেস আর জিনিসপত্র কিনে নিয়ে এলাম। পরের দিন আমি আবারও কলেজে গেলাম, কিন্তু নতুন ড্রেস পরে নয়, পুরাতন ড্রেস পরেই। কলেজে ঢোকা মাত্রই আমাকে তিশা ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। ছি, একটা ভিখারির বাচ্চা। জানিস, তোর জন্য আজ আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছে। এই দেখ ভিখারির বাচ্চা, দেখ। আরও অনেক কিছু বলতে লাগলো। আমি সব কিছু শুনে মাথা নিচু করে কান্না করতে থাকলাম। আজও বুঝে গেলাম, টাকাই বাস্তব চেনায়। টাকা ছাড়া এই দুনিয়াতে সবাই অচল। আমি সেদিন ক্লাস করে বাসায় চলে এলাম। পরদিন আমি আঙ্কেলের সাথে দেখা করলাম। এসেছো বাবা? জি আঙ্কেল। চলো। এবার আমার ম্যানেজারের সাথে দেখা করে জব পাইয়ে দিলেন। কিছুদিন পর কোম্পানি থেকে আমাকে ফ্ল্যাট ও বাইক দেওয়া হলো। এখন আমার কলেজ যাওয়া হয়নি সেদিনের পর থেকে, তাই আজ কলেজে যাচ্ছি। আমি কলেজের ক্যাম্পাসে বাইক স্ট্যান্ড করতেই সবাই অবাক হয়ে গেল। এক এক মেয়ে বলছে, ওয়াও, সো কিউট। আবার কোনো মেয়ে বলল, ও, কি লাগছে। আমি কোনো দিকে না তাকিয়ে নিজের মতো করে চলতে থাকলাম। আবার সাইড থেকে কমেন্ট এলো, কি ঘামরে বাবা, আমাদের দিকে তো তাকাচ্ছে না। আমি ভাবলাম হয়তো আমায় চিনতে পারিনি, কারণ আমি এর আগে সেভ করতাম না। এখন সেভ করে পুরাই ক্লিন। আমাকে কলেজ ক্যাম্পাসের কেউই যখন চিনতে পারেনি, তখন তিশাও পারবে না। আমি মনে মনে এবার একটা শপথ নিলাম, অব্র, এবার তোর টার্ন হিসাব বরাবর করার। দেখলাম তিশা সামন দিয়ে আসছে, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি একে কোনোভাবে ভাওনা দিয়ে সাইড কেটে চলে এলাম। সঙ্গে সঙ্গে ছুটে এসে তিশা আমার কলার ধরেই, এই তুমি জানো আমার আব্বুর অনেক টাকা, আমার না তোমাকে হেব্বি লেগেছে। তা আমি কি করবো? আপনাকে ভাতে দেব নাকি? এই ছাড়ুন, আমার কলার ছাড়ুন। জানেন এটার কত দাম? ইসরে, এটাকে দেখি এখনই চেঞ্জ করতে হবে। ছাড়ুন বলছি। দেখি তিশা আমার দিকে তাকে অবাক হয়ে গেল। দ্বিতীয়বার আমার সাথে আর চোখে চোখ না মেলাতে পেরে চলে গেল। আর আস্তে আস্তে ওর ফ্রেন্ডদের বলছে, দেখছিস পোলার কি ভাব, দেখিস এর আমি আমার প্রেমের জালে ফাঁসাইবো। আমি একটু শুনে হাসলাম। আমি একটু চিৎকার করে বললাম, এই যে বড় লোকের বেটি। তিশার সাথে সাথেই, কি? কিছু না, টেস্ট করছিলাম শুধু। আপনি আমার এখন চাকরানি হলেন নাকি? তিশা এটা শুনে রেগে লাল হয়ে গেছে। আমি একটু মুচকে হাসি দিয়ে নিজের খেয়াল খুশি মতো ক্লাসরুমে এলাম। সত্যি, টাকায় মানুষকে বদলায়, আর চেহারা ভালো হোক কিংবা নাই হোক। যদি আমার এই কথায় সবাই সহমত হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ক্লাসরুমে আসতে দুটো ছেলে আমার কাছে এলো। হাই ব্রো। ইয়া, ফাইন ম্যান। নিউ নাকি এই কলেজে? না, আমি কলেজ তেমন আসি না। এটা বলার কারণ আমাকে যাতে কেউ চিনতে না পারে। দেখলাম সবাই আমার সাথে ক্লোজড হয়ে কথা বলছে। আমি কিছু কথা বললাম। আজ নিজেকে খুব গ্রেট ফিল করছি, কারণ আমি প্রায় সবার সাথে কথা বলছি। এর আগে আমার পাশে কেউ ঘেসতই না। দেখলাম স্যার আসছে, তাই দেখে সবাই ক্লাসরুমে এলো। তিশাও দেখছি হেলতে দুলতে এসে গুন্ডি মেয়ের মতো বেঞ্চে বসলো। আমি দেখেও না দেখার একটা নাটক করলাম। ক্লাস চলাকালীন সময় দেখলাম তিশা শুধু আমার দিকে তাকাচ্ছে। আমি কিছু বললাম না, অনেকক্ষণ এরকম করেই যাচ্ছে। আমি দেখলাম ওকে আমি যদি নোটিশ করি, তাহলে আজ আমার এই ক্লাসটা মিস হয়ে যাবে। তাই আমি অন্যমনস্ক হয়ে লেকচারে মন দিলাম। ক্লাস শেষে যাওয়ার পরই আমি একাই ক্যাম্পাসে বসে আছি, যেখানে আমি আগে বসে থাকতাম। কিছুক্ষণ পর তিশা এলো। ছি,
এই জায়গায় বসে কেন? এখানে তো একটা ভিখারি বসে থাকে রোজ কলেজ এসে। মানে? আরে আমাদের কলেজে এক খ্যাত ভিখারি পোলা আছে, না জানি কোথা থেকে বাবা ওরা অ্যাডমিশন পায়। আমি শুনে খুব রেগে যাই, কিন্তু রাগ না দেখে আস্তে আস্তে বললাম, তা কি হয়েছে? ভিখারি তো নাকি, সে তো মানুষ। যাক বাবা, এমন করে বলার কি আছে? কই, কিভাবে বললাম? আপনার বাবার টাকা আছে বলে কি সবাইকে নিয়ে খিল্লি করবেন? সেও তো একটা মানুষ। এই উঠুন উঠুন, এখানে একটা ভিখারি বসে থাকে, আপনাদের মতো মানুষদের এখানে বসা চলে না, যান অন্য জায়গা দেখেন। তিশা আমার দিকে তাকিয়েই হেসে দিল। আচ্ছা বাবা, সরি। আমি মনে মনে একটু হাসলাম আর ভাবলাম, হায় আল্লাহ, আমাকে প্রেমের জালে ফেলার জন্য এই তো দেখি আমার কথায় ওঠা বসা করছে। ওকে, সমস্যা নেই, আমি এখন আসি। আমি উঠতে যাব, ঠিক তখনই হাতটা ধরল তিশা। আমি হাতটা এক ঝটকে ছাড়িয়ে নিলাম। কোন সাহসে আপনি আমার হাতটা ধরেছেন? ইসরে, আবারও হ্যান্ড ওয়াশ দিয়ে আমার হাতটা ধোয়া লাগবে। উফ, কাজটা বাড়িয়ে দিল। আমার এমন কথা শুনে তিশা চমকে গেল, এমনকি ওর ফ্রেন্ডরাও। তিশা আমতামতা করে বলল, আচ্ছা সরি, কিছু মনে করো না। মেয়েটার চোখে দিকে কান্নার ছাপ চলে এসেছে। নেক্সট টাইম এসব করার আগে ভাববেন আপনি কাকে টাচ করছেন। তিশা ফ্রেন্ডরা আমার এমন ভাব দেখেও ওরা মাথা নিচু করলো। আমি সোজা বাইরে বেরিয়ে এলাম। উহ আল্লাহ, কি জব্দটাই না করেছি, বুঝুক ঠেলা। আবার দেখি তিশা আমার কাছে কিছুক্ষণ পরে সেই, সরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? না সরি, আমি ফ্রেন্ড ট্রেন্ড বানাই না, আসতে পারেন, আমি এখন একটু ব্যস্ত আছি। তিশা আমার ব্যস্ততার মাঝেই আমাকে অনেক জ্বালাতন করেছে। আমি কিছুক্ষণ পর রেগে গেলাম। এই আপনার সমস্যা কি বলেন তো? তখন থেকে ভাবে ডিস্টার্ব করেই যাচ্ছেন। ডিস্টার্ব করছি না, শুধু ফ্রেন্ডশিপের হাত বাড়াচ্ছি। না বলিস তো নাকি? এমন সময় একটা মেয়ে। হাই হ্যান্ডসাম। আমি রিপ্লাই দিলাম না। তিশা আমাকে জিজ্ঞাসা করলো, ওই মেয়েটা তোমাকে এত সুন্দর নামে ডাকলো, তুমি রিপ্লাই দিলে না কেন? আমি এমন মেয়ে লাইক করি না। আচ্ছা, তাহলে তুমি কেমন মেয়ে লাইক করো? তিশার এই কথাটা শুনে ভালো লাগলো। লাল টুকটাকে বেনারসি পরা মেয়ে, যার ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল, গালে টোল পরা, মায়েবে এক সুন্দরী যুবতী। আমার কথাটা শুনে তিশা, বাবা এটা বর্ণনা দিলে নাকি দোকানের ফর্দ দিলে আমায়? এই মায়া জানতো, কানের কাছে ফ্যাস ফ্যাস করে না তো। ঢং দেখলে বাঁচি না। আমার মতো সুন্দরী একটা মায়া পাশে থাকতে ওনার ডিস্টার্ব মনে হচ্ছে? সুন্দরী না ছাই, পোড়াই একটা শেওড়া গাছের পেতনি। হয়। আরে জান না, কেন বকাচ্ছেন আমায় শুনি? শালা কুত্তা, ভাব দেখো না। তিশা আরও রেগে গেল। এবার তিশা চলে গেল হাঁটতে হাঁটতে। আমি সেদিন কলেজ সেরে ফ্ল্যাটে চলে এলাম। দেখি আঙ্কেল এসে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে সালাম দিলাম। আরে আঙ্কেল, আপনি এখানে? ইস, কতক্ষণ দাঁড়িয়ে আছেন, হয়তো আগে বলবেন তো আপনি এসেছেন, আমার একটা ফোন দিলেই হতো। আঙ্কেল আমার তৎপরতা দেখে হেসে উঠল। বাবা তুমি থামো তো, এই 5 মিনিট এসে দাঁড়িয়েছি। আচ্ছা আচ্ছা, বলুন, চা নেবেন না কফি? তুমি বেশ চা ভালো বানাও, 1 কাপ চাই নিয়ে আসো। আচ্ছা আঙ্কেল। আমি এবার চা নিয়ে এসে আঙ্কেলকে দিলাম। বলুন আঙ্কেল, কিসের জন্য এখানে আসা? জি। এটা বলে আমার দিকে ল্যাপটপ এগিয়ে দিল এবং সবটা বুঝিয়ে দিল। ব্রো, আমার কাজটা তাড়াতাড়ি চাই, আমি জানি তুমি পারবে। আচ্ছা, আমি চেষ্টা করবো আঙ্কেল। বাদ দাও, তা তুমি কোথায় গিয়েছিলে আজ অফিস না গিয়ে? না মানে আঙ্কেল, বুঝতেই পারছেন, একদিকে স্টাডি আবার অন্যদিকে জব, দুটোই সামলাতে হবে তো। আচ্ছা সমস্যা নাই, দুটাই করো। তা কোন কলেজে পড়ো? আমি এবার কলেজের নামটা বলতেই আঙ্কেল কিছুটা চমকে উঠলো। কি বলো ওই কলেজে? ওখানে তো টাকা দিলেও সিট মেলে না। তোমার আব্বু আম্মু এত কষ্ট করেছে, তাদের কষ্টের ফল নিশ্চয়ই দিতে পারবা, আমি আশা করছি। জি আঙ্কেল, দোয়া করবেন। আমার মেয়েও তো ওই কলেজে পড়ে। ও তাই নাকি? তাই কি নাম? এমন সময় আঙ্কেলকে কে যেন ফোন দিয়ে জরুরি তলব দিল। সঙ্গে সঙ্গে আঙ্কেল, আসে অব্র, পরে কথা হবে, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল। এবার আঙ্কেল চলে গেল। আমি তো সমস্যায় পড়ে গেলাম। আল্লাহ, খাবার বানাবো নাকি এই কাজ? প্রথমে রান্না শেষ করে খাওয়া সেরে ল্যাপটপ নিয়ে বসলাম। খুব চাপ, আমাকে যেভাবে হোক কাজ সারতেই হবে। কাজ সারতে সারতে রাত 2টা বেজে গেল। এবার আমি ল্যাপটপটা রেখে ঘুমাতে যাব, ঠিক তখনই কে যেন ফোন দিল। আমি ইচ্ছে করে কল তুললাম না, জানি এখন কোম্পানি ছাড়া কেউ কল দেবে না, তাই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই প্রথম অফিসে গেলাম। ওখানে আঙ্কেলের সাথে মিট করে কাজ মিটিয়ে নিলাম। স্যার, আমি এখন আসি, একবার কলেজে যেতে হবে। আচ্ছা, তবে প্রতিদিন এমন করাটা ভালো দেখায় না ব্রো। জি স্যার, বুঝতে পারছি,
তবে আমার জন্য একটু আমি না হয় ওভারটাইম করে দেব। ওসব করা লাগবে না, এখন তুমি আসো। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তোমার তাহলে জানিও। আচ্ছা স্যার, আমি আসি। এবার আমি অফিস ছেড়ে সোজা কলেজে চলে এলাম। আগে আমি ফ্লাইটে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। কলেজ ক্যাম্পাসে এসে বসে আছি। আমার কোনো নেশা নেই, তাই আমি একটা চিপস কিনে চিবুচ্ছি। শালা 10 টাকা জিনিস হয়তো 3 টাকা চিপস দেয়, আর বাকিটা খাওয়া। হঠাৎ একটা গাড়ি আমার সামনে দিয়ে গেল। বেশ দামি গাড়ি মনে হচ্ছে। দেখি এক শাড়ি পরা মহিলা গাড়ি থেকে নামলো। লাল টুকটুকে বেনারসি, খুব ভালো লাগছে। এখনও মুখ দেখিনি, না জানি আল্লাহ মুখটা কেমন হবে। এবার মুখ ঘোরাতে দেখি তিশা। হায় আল্লাহ, একটা মায়া তো সুন্দরী কিভাবে হয় ভাই? আমি তো ক্রাশ খেলাম বিনা টাকায়। ওহ আল্লাহ, আমি যেমনভাবে বলেছি পুরাই সেম সেই স্টাইলে সেজে এসেছে। আমার দেখি তিশা এবার যত এগোচ্ছে তত প্রতি সেকেন্ডে ক্রাশ খাচ্ছি। ভাগ্যিস আমি সানগ্লাস পরে আছি, তাই বুঝতে পারবে না। আমি এবার একটু ভাব নিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। তিশা আমার সামনে এসে, ওগো শুনছো? আমি তাকায় দিয়ে দেখি ও কপালে টিপটা ঠিক করছে। আমি আবার একটু ভাব দেখালাম। এই ফাজিল মেয়া, ওগো শুনছো কথার মানে কি? তবে কি বলবো গো? এই শোনো না, তুমি যেমন চেয়েছিলে আজ আমি তেমনভাবেই সেজে এসেছি। জি, আমি বলেছিলাম, তবে আপনাকে সাজতে বলিনি। হুম। আচ্ছা, আমি এখন আসি। সব সময় আসিই তো করো। যদি সাহস থাকে আজ আমার সাথে ক্লাসরুমে চলো, দেখি পারো কি না। আমি তো এসে অস্থির। আল্লাহ, মাত্র ক্লাসরুমে যেতে হবে, তা আবার এখানে সাহসের কথা? আচ্ছা চলেন। ক্লাসরুমে গিয়ে দেখলাম চারদিকে ফাঁকা, কেউ নেই। ও বুঝলাম, ক্লাস নেই তো এখন কারো। তিশা এবার আমার হাত ধরেই, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। সরি, আমি আপনাকে ভালোবাসি না। আচ্ছা, আমার মধ্যে কি কম আছে যে আমাকে ভালোবাসা যাবে না? এটা বলেই তিশা নিজের জামা কাপড় ছিঁড়তে লাগলো, শাড়ি খুলে ফেললো। আমি ওর শাড়ি হাতে তুলেই, এই কি করছেন কি আপনি? এবার তিশা চিৎকার করতে করতে বলল, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে প্লিজ কেউ আসেন, আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। সবাই দিকে ক্লাসরুমে এসে গেল, আর দেখলো আমার হাতে তিশার শাড়ি। সাথে সাথে আমাকে তিশা থাপ্পড় মারলো অনেকগুলো, আর খুব কাঁদছে। আমি তো পুরো অবাক। হায় আল্লাহ, এসব দেখার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি ক্লাসরুম থেকে সোজা বাইরে চলে এলাম। আমাকে দেখে সবাই নানাবিধি কথা বলছে। আমি এর ওসব দেখতে না পেরে ফ্ল্যাটে চলে এলাম এবং ভাবলাম মানুষকে বিশ্বাস করা দেখি এখন ভুল। মাথায় হাত দিয়ে বসে আছি, কী সব আজে বাজে মাথায় চিন্তা আসছে। হঠাৎ কে যেন দরজায় নক করলো। আমি ভয় পেয়ে গেলাম। কলেজের কেউ না তো? তবুও নিজেকে কন্ট্রোল করে দরজা খুললাম। যা ভেবেছিলাম তাই হলো, কলেজেরই একজন। সে আর অন্য কেউ নয়, তিশার এক ফ্রেন্ড। আমি তাকে দেখে রাগে ঘৃণায়, কী চাই এখানে? আপনাদের সে মেয়েটি কই, আপনার ফ্রেন্ড তিশা? আমাকে এভাবে অপমান করে কি পেল? আচ্ছা, আপনি এভাবে আমাকে ভুল বুঝবেন না, আমি ওর মতো নই। ও তাহলে কাদের মতো শুনি? আরে আমি বলতে চাচ্ছি, আমি আর তিশা খুব ভালো বন্ধু, আর আমাদের থেকেও গভীর বন্ধুতা আমাদের আপুদের। তিশা খুব অহংকারী, সেটা আমিও জানি, তাই বন্ধুত্বের কাতারে ওর সাথে মিশতে হয়, ওর মতো ব্যবহার করতে হয়। বাহ, বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলতে শিখেছেন তো। আচ্ছা আচ্ছা চুপ করো, আমি বুঝিয়ে বলছি। জি বলেন। কাল রাতে তোমার ফোনে একটা ফোন এসেছিল, মনে আছে? যে আমি ইচ্ছে করে রিসিভ করিনি। যদি করতা তাহলে আজ আর এইভাবে অপমান হতে হতো না। মানে? আমি কাল ফোন দিয়েছিলাম তোমার অনেক কষ্টে নাম্বার জোগাড় করে। ও তাই নাকি? তোমার কি মনে হয় আমি ফান করছি? জি করছেন তো, আজ নয়, অনেক দিন যাবত আমার সাথে ফান করে আসছেন। আচ্ছা, তোমার প্রমাণ দিতে হবে তো, ওয়েট। এবার আমার নাম্বারটাই কল দিল। আরে এটাই তো সে নাম্বার। এবার আমি একটু বিশ্বাস করে বললাম, আচ্ছা আসুন, ভেতরে আসুন। ভেতরে আসতেই দেয়ালে টানানো ছবিটা দেখে কিছুটা আশ্চর্য হলো, কারণ আশ্চর্য হওয়ারই কথা। ওটা আমার পুরোনো বাঁধানো ফটো। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, তিশার এই ফ্রেন্ডটার নাম হলো জান্নাত। জান্নাত এবার বসলো। আচ্ছা আপনি কি নেবেন, চা না কফি? কিছু লাগবে না। আচ্ছা। এটা বলে জান্নাত আমার বাঁধানো পুরাতন ছবিটার দিকে আঙ্গুল তুলল। জি বলুন। ওই পোলাটার ছবি তোমার এখানে কেন? আমি একটু পরিষ্কার করার জন্য বললাম। আপনি এই ছেলেটাকে চেনেন? জি, খুব ভালোভাবে চিনি। তা কিভাবে চেনেন? ও হলো অভ্রনীল, আমাদের কলেজেই ভর্তি হয়েছিল। পোলাটা অনেক ভালো ছিল, কার সাথে তেমন মিশতো না, আর অনেক গরিব ছিল। পোলাটাকে দেখলে না খুব মায়া হতো। দেশকে অনেক রকমভাবে অপমান করতো, আমার খুব খারাপ লাগতো। কেন, এতে আপনার খারাপ লাগার কি আছে? কেন আবার, ও মানুষ। তা মানুষ যখন ভেবেছিলেন, তাহলে তার পাশে সাহায্যের খুঁটি হিসেবে দাঁড়ালেন না কেন?
আমি ভেবেছিলাম অনেকবার অভ্রকে কিছু সাহায্য করি, কিন্তু আমার আর তিশার বন্ধুত্ব যাতে নষ্ট না হয় যার জন্য ওকে আমি সামনে গিয়েছি। তবে অভ্র আমাকে দেখে জ্বলে বিষ হয়ে যেত, সঙ্গে সঙ্গে উঠে চলে যেত। সত্যি জান্নাত সব ঠিক কথাই বলছে। মেয়েটাকে আমার এখন খুব ভালো লাগলো। এবার জান্নাত কান্না শুরু করলো। এই আপনি কান্না করছেন কেন? আবার আমাকে ভাসাবেন নাকি? না। তবে কান্না করছেন কেন? অভ্র অনেকদিন যাবৎ কলেজে আসেনি। তাতে আপনার কি? আমি ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। যদি ভাবে আমি ওকে ব্যবহার করার জন্য বলছি। এটা শুনে আমি তো ঘাবড়ে গেলাম। হ্যালা, এটা কি শুনলাম আমি? আমাকে নাকি জান্নাত ভালোবাসে, কিন্তু আমি তো তিশার উপর ক্রাশ খেয়ে অলরেডি বসে আছি। দেখুন জান্নাত, আমি আপনার অভ্রকে খুঁজে দিতে পারি, তবে অভ্রের নাম শোনা মাত্রই। কি তবে? তবে আমার এই অপমানের বদলা নিতে আপনাকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা। ওকে। আর হ্যাঁ, কাল কলেজে আমার সাথে আপনি দেখা করবেন, অনেক ক্লোজভাবে, ঠিক তিশার সামনে। কেন? আরে আপনি অভ্রকে চান কি না? জি চাই। তাহলে আমার কথা মতো চলুন, আমি আপনাকে অভ্রকে ফিরিয়ে দেব। আমি জানি না জান্নাতকে ঠকাচ্ছে কিনা, তবে আমার এতটুকু এখন লক্ষ্য। যাই হোক, আমার মাথা থেকে এত বড় দোষ নিচে নামাতেই হবে। জান্নাত এবার চলে গেল। আমি রুমে বসে আছি, কিছু ভালো লাগছে না, পুরাই মুড অফ। তাই ল্যাপটপটা খুলে আমার ফেসবুক আইডি লগ ইন করলাম। মুড অন করার জন্য ফেসবুকে ফানি ভিডিও দেখছিলাম। হঠাৎ টং করে একটা শব্দ হলো। দেখি তিশা আহমেদ ইসলাম নামে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আমি ইগনোর করে আবারও ভিডিও দেখায় মন দিলাম। কিছুক্ষণ পর দিকে মেসেজ রিকোয়েস্ট দিয়েছে। আমি ভাবলাম হয়তো আমাকে চেনে, তাই প্রোফাইলে গিয়ে দেখি, আরে এটা তো এই অহংকারী তিশা। মেসেজ রিকোয়েস্ট চেক করতে গিয়ে দেখলাম তিশা মেসেজ করেছে। কিরে অহংকারী পোলা, দেখলি তো কেমনভাবে তোরে ফাঁসাই দিলাম। আমার মাথায় একটা আইডিয়া এলো। আমি কি জিনিস এবার তিশা হারে হারে টের পাবে। কী হয় এবার দেখুন শুধু। তাই কিভাবে অপমান করলেন শুনি মিস তিশা। ওই যে ক্লাসরুমের ইজ্জত নেওয়া নিয়ে আমি তোকে ফাঁসিয়ে দিলাম। ও মা, তাই নাকি? তা কোন কলেজে আর কত নাম্বার রুমে? এই তুই বোকা নাকি রে, যে কলেজে পড়িস তার নামও জানিস না? এই কলেজের 24 নং রুমে। ও, তা কেন আমাকে ফাঁসানো হলো শুনি? তুই আমার সাথে রিলেশনে আসতে চাইছিলি তাই না? ও, এবার আমি তাড়াতাড়ি সব টেক্সটগুলোর স্ক্রিনশট নিলাম। বলে না, ভাবেও করিও কাজ, নয়তো হয়ে যাবে স্ক্রিনশট। সারা রাত জেগে 400 থেকে 500 কপি প্রিন্ট আউট করলাম। খুব সকালে কলেজে গিয়ে কিছু লোক লাগিয়ে প্রতিটা দেয়ালে ওর আইডির স্ক্রিনশট আর টেক্সটগুলোর স্ক্রিনশটের কপিগুলো ছিটিয়ে দিলাম। এবার আমি রুমে এসে হালকা হলাম। উফ আল্লাহ, আজ তিশা খুব জব্দ হবে। পুরো কলেজের সামনে আমাকে ফাঁসানো। এবার আমি ড্রেস চেঞ্জ করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। কলেজে গিয়ে দিকে চারদিকে হই হট্টগোল লেগে গেছে, শুধুমাত্র তিশার কথা নিয়ে। কিছুক্ষণ পর তিশাকে দেখলাম খুব কান্নাকাটি করছে, আর ওর সামনেই একটা গাছের নিচে আমি এসে বসলাম। দেখি জান্নাতও আসছে। জান্নাত দিকে আমার পাশে এসে বসলো। এটা তিশা দেখে খুব রেগে তেলে বেগুনে জ্বলছে। তিশার তো অপমানের বদলা নিলেই এবার অভ্রকে খুঁজে দাও। জি দেখছি কোথাও পাওয়া যায় কিনা। এটা বলে আমি ভাবলাম মেয়েটার কাছে লুকানোটা ঠিক হবে না। একটু জলদি। দেখি আমার মতো আর কোথাও কোনো মানুষ আছে কিনা। মানে? দেখুন, আপনার কাছে আমি কিছু লুকোতে চাই না। কি লুকাতে চাও না? না মানে আমি সে অভ্র। জান্নাত সঙ্গে সঙ্গে উঠে গেল। না না, তুমি আমার অভ্র না। জি, আপনার অভ্র নয় আমি। আমি সেই ভিখারি ছেলে অভ্রনীল। মনে আছে আমাকে যখন তিশা অপমান করতো, আমি এই গাছের নিচে এসে মাথা নিচু করে কাঁদতাম। জান্নাত আমাকে দেখে চমকে গেল। তুমি আমার অভ্র? বলেছি না আমি কারো অভ্র নই। জান্নাত আমার গালে হাত দিল। আমি নোটিশ করলাম তিশা ওখান থেকে এটা দেখে আমাদের দিকে তীরের দনকের মতো এগিয়ে আসছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, শেষ ছাড়ছে না, আর শুধু বলছে, কেন তুমি এমন করলা? তুমি আমার চোখের সামনে থাকলেও আমি তোমাকে চিনতে পারিনি। তিশা এবার সামনে এসেই জান্নাতকে টেনে ছাড়িয়ে জান্নাতের গালে থাপ্পড় দিল। কি হচ্ছে এটা তিশা? ও, তোমাকে হাক করবা কেন? কেন করবো না? ও শুধু আমার। আবারও জান্নাতকে একটা থাপ্পড় দিল তিশা। মুখে লাগাম লাগা জান্নাত, ও শুধু আমার না, ও শুধু আমার। আমি সহ্য করতে না পেরে তিশাকে একটা জোরে থাপ্পড় মারলাম। কি হচ্ছে এটা তিশা? আপনি অহংকারী, আর হ্যাঁ আজ এটা প্রমাণিত হয়ে গেল আপনি মেয়ে জাতের কলঙ্ক। এটা শোনার পরে তিশা পুরোই কেঁদে ফেললো, আর আস্তে আস্তে করে, ও আচ্ছা তাই, তুই শুধু আমার আর কারণ না। তোর আর আমার মাঝে যে আসবে তাকে আমি শেষ করে দিব। জান্নাতের দিকে তিশা আবারও তেড়ে আসার চেষ্টা করছে। তিশা খুব খারাপ হচ্ছে কিন্তু। জান্নাত,
তোকে আমি বলেই রাখছি, এই পোলারে আমার চাই। জান্নাত এবার রেগে গেল। কেন দেব? তুই তো একে ঘৃণা করিস, একে ভিখারি বলতিস। কেন জানিস এই পোলা অভ্রনীল, যাকে তুই দিনের রাতে অপমান করতিস। অভ্র শুধু আমার, ওকে? তিশা এটা শুনেই থমকে গেল। মানে? আমি এবার শুরু করলাম। জি, আমি সে অভ্রনীল যাকে আপনি দিনের রাতে অপমান করতেন। আর আজ দেখুন, আমি আপনাকে পুরো কলেজের মাঝে অপমানের শোধ নিলাম। তিশা মাথা নিচু করে গাড়িতে গিয়ে চেপে গেল আর তিশা চলে গেল। ঘন্টা দুয়েক পর আঙ্কেলের কল এলো। অব্র, তুমি একবার এই হসপিটালে আসো তো, আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এবার তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আঙ্কেলের কথায় আমি হসপিটালে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল মাথা নিচু করে বসে আছে আইসিইউ এর সামনে। আমি আঙ্কেলের সামনে গেলাম। কেমন আছেন আপনার মেয়ে? খুব সিরিয়াস বলছে, কি জানি কি হবে। আমি আঙ্কেলের পাশে বসে আঙ্কেলের হাত দুটো ধরলাম। আঙ্কেল, ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করুন। আপনি ভেঙে পড়লে কিভাবে চলবে? অব্র, তুমি বুঝতে পারছো না, আমার মেয়ে ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। ছোট থেকে মেয়েটা মা হারা, কখনো আমি বুঝতে দেয়নি মায়ের ক্ষমতা। এতটাই আদর বড় করেছি যে যখন যেটা আবদার করেছে সেটাই ওকে এনে দিয়েছি। আচ্ছা আঙ্কেল, আপনি একটু শক্ত হন। আর কে বলেছে? আমিও তো আপনার ছেলের মতোই। জি, তার জন্যই তোমাকে ডাকা। তুমি জানি তুমি আমার পাশে ঠিক দাঁড়াবে। যান আঙ্কেল, বাইরে গিয়ে কিছু খেয়ে আসুন। দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিছু মুখে নেননি। আচ্ছা যাব, আগে আমার মেয়েটার মুখটা একবার দেখে নিই। ওকে, আমি দেখছি কি করা যায়। আমি শুধু এদিক ওদিক ঘুরছি, দেখলাম আইসিইউ থেকে একজন নার্স বেরিয়ে এলো। ম্যাম, এখন কেমন আছে পেশেন্ট? খুব একটা ভালো নয়। ও আচ্ছা, ওনার বাবাকে ওনার সাথে দেখা করতে পারবে? বললাম না পেশেন্টের অবস্থা ভালো নয়। ম্যাম প্লিজ, ওনার বাবা সকাল থেকে মন খারাপ করে বসে আছে। যদি একবার ওনার মেয়ের মুখটা দেখতে পেতেন তাহলে একটু শান্তি পেতেন। ওহ ওকে, বাট অনলি 5 মিনিট। ওকে ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। এবার আমি আঙ্কেলকে নিয়ে আইসিইউতে ঢুকে আঙ্কেলের মেয়ের দিকে তাকাতে অবাক হয়ে গেলাম। আরে তো তিশা! হায় আল্লাহ, আমার জন্য আজ এমন হয়েছে। হয়তো নিজেকে এখন খুব ছোট মনে হচ্ছে। তখন যদি ওই থাপ্পড়টা না দিতাম তাহলে আজ আর এমন হতো না। যার বাবা আমাকে এত বড় উপকার করলো আর আমি তার মেয়েকে এতটা কষ্ট দিলাম। ছি, নিজের ওপরে ঘৃণা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আইসিইউ থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। অজান্তে আমার চোখের কোণে পানি জমতে লাগলো। দেয়ালে ঘুষি মারতে লাগলাম রাগে। কতগুলো লোক এভাবে আমাকে দেখে চিৎকার করলো। এটা হসপিটাল ভাই, অন্য জায়গায় এমন করেন। আমি চোখের পানি নিয়ে বাইরে এসে টং দোকানে এলাম। মামা, এক প্যাকেট সিগারেট দেন তো। যেখানে আমি জীবনে একটা সিগারেটে আগুন ঠোঁটে কখনো লাগাইনি। সত্যি আজ নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি এবার হসপিটাল থেকে সোজা ফ্ল্যাটে চলে এলাম। আঙ্কেলকে না জেনে রুমে বসে বসে সিগারেটের ধোঁয়ায় নিজেকে আসক্ত করে কাশতে শুরু করলাম। দেখি রুমে নক করলো কেউ একজন। আমি আস্তে থেকে দরজাটা খুলে চলে এলাম। কে এসেছে তা না দেখি আমি সোফায় বসে সিগারেট খাচ্ছি। আমার সিগারেটটা কে যেন কেড়ে নিয়ে আমার গালে থাপ্পড় দিল। আমি মাথা তুলে তাকাতে দেখি জান্নাত। অভ্র, তুমি সিগারেট খাও? আমি এতটাই অসহায় হয়ে পড়ে কান্না করতে করতে জান্নাতকে জড়িয়ে ধরে খুব কান্না করছি আর বলছি, জান্নাত, আমি খুব খারাপ, আমি খুবই খারাপ রে। আমার জন্য আজ এমন হলো। দেখো, নিজেকে এইভাবে কষ্ট দিও না। আমার কান্না দেখে জান্নাতও কান্না শুরু করে দিল। জান্নাত এবার আমার মুখটা ধরে বলল, এই দেখো, আমার দিকে দেখো, আমি তো তোমার পাশে আছি নাকি? না, আমার পাশে থাকতে হবে না। আমার জন্য আপনাদের এত বছরের বন্ধুত্ব নষ্ট হলো। আমার জন্য একজন আজ মরণ কাতরে ছটফট করছে। প্লিজ অভ্র, আমাকে তোমার পাশে থাকতে দাও। জান্নাত, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। জান্নাত হাওমাও করে কান্না শুরু করলো। আমি কেন যাব? আমি তোমাকে ভালোবাসি। প্লিজ জান্নাত, আমি আমার জীবনে জড়াতে চাই না এসব প্রেম ভালোবাসাকে। কেন অভ্র? আমি তোমাকে সেই দিন থেকে ভালোবাসি। জান্নাত, আমি তোমায় ভালোবাসি না। আমি হাত জোর করছি, তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা, এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ। ও। এটা বলে জান্নাত থমকে রইল। ভেবে নাও। হ্যাঁ, ভেবে বলছি। ওকে। জান্নাতকে দেখলাম ওর মুখে কেমন একটা দুঃখের ছাপ। জান্নাত অন্য কিছু করে ফেলবে না তো? আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার শরীরের কোনো অঙ্গ কাজ করছে না। আমি জান্নাতের দুই খাতে হাত দিলাম। আচ্ছা জান্নাত, তুমি কি চাও? আমি তোমায় চাই। ওদিকে তো তোমার বেস্ট ফ্রেন্ড মরণের কাতরে চিৎকার করছে। তাহলে আমি যদি আজ তোমার হয়ে যাই, জীবনে কিন্তু আমি তিশার কাছে ঋণী হয়ে থাকবো। আমি সব ঋণ শোধ করে দিব। কিভাবে শুনি? টাকা দিয়ে। বাহ বাহ বাবা, সবাই দেখে অহংকারী। হায় আল্লাহ, আমি তো তোমায় ভালো ভেবেছিলাম। তুমিও দেখি অন্যদের মতোই। বাপের টাকার এত অহংকার, খুব টাকার গরম তাই না? যাও এখন এখান থেকে, বেরিয়ে যাও। আমি তোমায় ভালোবাসতে পারবো না,
আর চাইও না। এটা বলে জান্নাতকে বের করে দিলাম। দেখি জান্নাত বাইরে দাঁড়িয়ে আছে। আই সে গেট লস্ট। এটা বলে দরজা বন্ধ করে দিলাম। চুপচাপ সোফায় এসে দপাস করে বসে গেলাম। আমার মাথায় কিছুই কাজ করছে না। আমি এখন কী করব, কি করা উচিত, কোথায় যাব? দুজনেই আমায় চায়, আমি কার হব? আবারও সিগারেট জ্বালিয়ে টান দিতে লাগলাম। কিছুক্ষণ পরে আনাসমনিকে নিজেকে পাগলের মতো থাপ্পড় মারতে লাগলাম। অভ্র, তোর জন্য আজ এসব হচ্ছে। সি অভ্র, ছি। গোসল পর্যন্ত করা হয়নি। সোফায় জড়ো হয়ে বসে আছি, মাথা নিচু করে, আর চোখ দুটো একেবারে পানি বেয়ে যাচ্ছে। হঠাৎই ফোনে কে যেন ফোন দিল। ফোনটা তুলতেই দেখি জান্নাত ফোন দিয়েছে। আমি কেটে দিলাম। 2 মিনিট পর একটা মেসেজ এলো। অভ্র, তুমি যদি আমার না হও আমি দুনিয়ায় আর থাকতে চাই না। আমার আব্বুর টাকা আছে বলে অহংকার করিনি, আর না করতে চাই। আমি শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমার ভালোবেসেই যাব। ভেবেছিলাম তোমার সাথে হয়তো আজ শেষ করে বলে মনের ইচ্ছে পূরণ করব, কিন্তু তুমি সেই ইচ্ছেটাই হয়তো পূরণ করতে দিলে না। মিস ইউ অভ্র, টেক কেয়ার, গুড বাই। আমি মেসেজটা দেখে খুব ভয় পেয়ে গেলাম। জান্নাত সুইসাইড করবে না তো? আমি এবার একের পর এক ফোন দিতেই থাকলাম, কিন্তু জান্নাত একবারও ফোন রিসিভ করেনি। আমি তাড়াহুড়ো করে বাইরে এসে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জান্নাতের বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে দেখি অনেক লোকজন। আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলাম। বাইরে অনেক রোদ, আমার জামাটা পুরো ভিজে গেছে ঘামে। আমি নিজেকে আজ এতটাই অসহায় ফিল করছি তা আমি আগে কখনো ফিল করিনি। আমি ভেতরে গেলাম, দেখি জান্নাত মাথা নিচু করে বসে আছে। কে যেন একজনকে খুব বকা দিচ্ছে, হয়তো রাব্বু হবে, বেশ সম্মানীয় ব্যক্তি হবে। কোটটায় পরে আছে। আমি জান্নাতের পাশে গেলাম। কি হয়েছে আঙ্কেল? তুমি এখানে কেন? আপনি কি জান্নাতের আব্বু? জি, কেন? আমি জান্নাতের ফ্রেন্ড। কি হয়েছে একটু বলবেন? ভেতরে চলো। আমি ভেতরে যেতে জান্নাতের আব্বু, এখনকার দিকে প্রেম ভালোবাসাটা হয়তো একটা ফ্যাশন হয়ে গেছে। এই এখানে সুসাইড করতে গিয়েছিল, ভাগ্যিস পাশের বাসার একজন দেখে নিয়েছে, তা না হলে আজ জান্নাত আর এই দুনিয়াতে থাকতো না। ও আচ্ছা আঙ্কেল, আমি কি জান্নাতের সাথে কিছু কথা বলতে পারি একটু একা? কিভাবে কি হয়েছে তাহলে পুরোপুরি জানতে পারবো। এবার জান্নাত আর আমাকে ছাদে পাঠানো হলো। আমি জান্নাতের সামনে গেলাম। জান্নাত মাথা নিচু করে আছে। জান্নাত, এসব কি হচ্ছে? সুইসাইড কেন? কই সুইসাইড? আমি তো এখানে আছি, দেখতে পাচ্ছ না? জান্নাত, আমার আর এসব ভালো লাগছে না। তুমি যদি এরকম করো আমি এখানে আর থাকবো না। কই, আমি কি করছি? আমি তো তোমার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাচ্ছিলাম। এটাকে দূরে যাওয়া বলে না। একবার তোমার আব্বুর মুখের দিকে দেখো, কতটা কষ্টে আছে। জান্নাত আমাকে জড়িয়ে আবার পপে পপে কান্না শুরু করলো। প্লিজ, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি বাঁচতে চাইও না। তুমি আমার হয়ে যাও না প্লিজ। কোনোদিন কোনো কষ্ট দিব না, খুব হ্যাপি রাখবো। আই লাভ ইউ সো মাচ অব্র, প্লিজ অব্র। আচ্ছা, আমাকে ভাবার সময় দাও, কিন্তু তার আগে তুমি আমায় কথা দাও এরকম আর করবে না। ওকে, কথা দিলাম। জান্নাত এবার চোখের পানি মুছলো। মেয়েটা খুবই মায়াবী, দেখতো মাশাল্লাহ। বড় লোকে মেয়েরা সবসময় সুন্দরী হয়। এবার আমি আসি। কেন? যদি বলি তিশার কাছে যেতে হবে তাহলে আবারও কান্নাকাটি শুরু করে দেবে। তার থেকে এটা বলাই বেটার। একটু রুমে কাজ আছে, আর এখনও সকাল থেকে গোসল আর খাওয়া কিছুই হয়নি। এটা শুনতে জান্নাত তাড়াতাড়ি, ওই যে ওখানে ওয়াশরুম, যাও গোসল করে নাও, আর আমি খাবার রেডি করছি। এ তো দেখে আরও সমস্যা। আরে না না, আমি রুমে গিয়ে খেয়ে নেব। আমি জানি আজ তুমি রান্না করনি, আমার বাসা থেকে খেয়ে যাই। আমি আর কি করব, জানি বেশি বাড়াবাড়ি করলে সমস্যায় পড়বো। তাই খাওয়া দাওয়া শেষ করে সাদে সে সিগারেট জ্বালিয়ে 2 টান দিলাম। ঠিক তখনই আবার আঙ্কেলের ফোন। অব্র, তুমি কোথায়? সেই সকালে গেছো, এখনো আগে আসনি কেন? জলদি আসো, আমার মেয়ের সিরিয়াস কন্ডিশন, হার্টবিট কমে আসছে। তিশার হার্টবিট কমার কথা শুনে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ফোন কেটে জান্নাতের বাসা নিচে এলাম। জান্নাত পিছন থেকে ডাক দিল। কই যাও অবশ্য? কোথাও না, রুমে যাব। মিথ্যে বলছো কেন? তুমি তো হসপিটালে যাবা, তাই না? জি। আচ্ছা, তাহলে আসো। এটা বলে জান্নাত ছুটে বাসায় ঢুকে গেল। আমি এবার হসপিটালে পৌঁছাতে দেখি তিশা কেমন যেন ছটফট করছে। অক্সিজেন মাস্ক লাগানো আছে, খুব কষ্ট হচ্ছে মনে হয়। আমি এবার বিনা পারমিশনে তাড়াতাড়ি আইসিইউতে গিয়ে তিশার সামনে দাঁড়ালাম এবং মাথায় হাত বুলিয়ে দিলাম। তিশা, এই তিশা, আমি এসেছি তো, আমি অব্র। দেখি তিশা এখনও খুব ছটফট করছে। প্রায় 10 মিনিট মাথায় হাত বোলানোর পর একটু শান্ত হলো। এরপর ডক্টর এলো। আপনার সাহস কি করা হয় ম্যাম? আপনি এভাবে আইসিইউতে ঢুকে পেশেন্টের কাছে বসে আছেন। আপনি কি জানেন এতে ওনার জীবনও চলে যেতে পারে? আই এম সরি স্যার। ওকে, গেট আউট, আইডি আউট। ওকে স্যার। আমি বাইরে আসতে আঙ্কেল আমায় বুকে জড়িয়ে নিল।
অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে এভাবে শান্ত করার জন্য। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। আর এটা তো আমার কর্তব্য। আপনি একদিন আমার পাশে খুঁটি হিসেবে দাঁড়িয়েছেন, আর আজ আমি দাঁড়ানোর চেষ্টা করছি। দেখি একটা নার্স এলো। এই নিন প্রেসক্রিপশন, যান এগুলা দোকান থেকে নিয়ে আসুন। তিশার আব্বু এবার চলে গেল। আমি বসে আছি। মোটামুটি 15 মিনিট পর দেখি জান্নাত এসে হাজির হয়েছে। তিশা এখন কেমন আছে? কে? মাথা তুলতে দেখি জান্নাত। একটু ভালো। ও। কেউ কারোর সাথে আর কথা বললাম না। টানা 30 মিনিট বসে থাকার পর ডাক এলো। এখানে অভ্র কে আছেন, পেশেন্ট মিট করতে চাই। এটা শুনে জান্নাত, অভ্র, আমিও যাব। না, তুমি গেলে প্রবলেম হবে। কিছু হবে না প্লিজ। ওকে। এবার আমরা দুজনেই তিশার কাছে গেলাম। জান্নাত আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তিশা আবার ইশারা করলো আমাকে ওর কাছে যেতে। কাছে যেতে আমার হাত ধরলো। একটু পরে আবার জান্নাতকে দেখে ছটপট করা শুরু করলো। আমি ডক্টরকে চিৎকার করে ডাকতে লাগলাম। জান্নাত তাড়াতাড়ি বাইরে বের হয়ে ডক্টরকে ডেকে আনলো। ডক্টর তিশাকে ঘুমের বড়ি খাইয়ে দিল। ঘুমের ওষুধ খাওয়াতে কিছুটা শান্তি পেল তিশা। আমি বাইরে আসতে আঙ্কেল বলল, অব্র, এখন তিশা কেমন আছে? জি আঙ্কেল, ভালো। আমার কিছু বলার ভাষা নেই, তাই ভালোটাই বলতে হলো। আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে এলো। জান্নাত আমার পাশে বসে আছে। জান্নাতকে এবার আমি বললাম, জান্নাত, তুমি এবার বাসায় চলে যাও। অনেকক্ষণ থেকে আছো এখানে, আর তোমার এখানে থাকা ঠিক হবে না। তোমার বাসার সবাই লোকজন চিন্তা করবে। না, আমি তোমার ছাড়া কোথাও যাব না। পাগলামো করো না, যাও এখন। না, আমি যাব না বলছি না। আচ্ছা, বাইরে এসো। জি, চলো। এবার বাইরে এলাম। জান্নাত আমার সামনে এসেই, আচ্ছা ব্রো, আমি থাকলে কি কোনো প্রবলেম হচ্ছে? আরে না না, কি যা তা বলো। তাহলে তোমার এইভাবে বলার কারণ কি? তুমি সেই বিকেলে আমার সাথে বের হয়েছো, এখনো বাসায় না গেলে আবার তো টেনশন করবে, তাই না? না, কেউ কিছু করবে না, আমি ফোন দিয়ে জানিয়ে দিব। না, ফোন দিতে হবে না, তুমি বাসায় চলে যাও। আচ্ছা। এবার আমি জান্নাতকে বাসায় পাঠিয়ে দিলাম। প্রায় 1 মাস পর তিশা সুস্থ হলো। জান্নাতের সাথে এখন ক্লোজ হয়ে কথা বলতে হয়, প্রতিদিন মিট করতে হয় অনিচ্ছাকৃতভাবেই। এদিকে তিশার সাথে মিট করতে হয়। তিশার এভাবে খেয়াল রাখার জন্য আঙ্কেল আমাকে এখন নিজের ছেলের থেকে বেশি ভালোবাসে। এখন বাজে সন্ধ্যা 7টা, এখনই বের হতে হবে। তিশা হসপিটাল থেকে বাসায় এসেছে, আর মেয়ে আজ শারীরিকভাবে পুরোপুরি সুস্থের জন্য আঙ্কেল একটা পার্টি রেখেছেন, তাই যেতেই হবে। সুস্থ হয়ে যাওয়া তিশার সাথে মিট করতে যাচ্ছি জানলে জান্নাত আবার কান্নাকাটি করবে। আমি কোন দিকে যাব কিছুই খুঁজে পাচ্ছি না, না গেলেও আঙ্কেল খারাপ মনে করবেন। এবার আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সারা রাস্তা ভাবছি, যদি জান্নাত ওখানে যায় তাহলে খুব বড় একটা বিপদ হবে। তা ভাবতে ভাবতে আমি তিশার বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি এবার বাসার সামন থেকে একটু দূরে গিয়ে মুখে একটা সিগারেট নিলাম এবং জ্বালিয়ে টানতে লাগলাম। হঠাৎ দেখে জান্নাত আমার সামনে। যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়। কুত্তার বাচ্চা, এটা কি? কই, কোনটা? এটা তো ইয়ারফোন। ফান করবা না, মুখে যেটা নিছো সেটা। সিগারেট। এবার আমার মুখ থেকে সিগারেটটা টেনে নিল। দেখি কেমন টেস্ট। কেন যে এত খাও? এবার মুখে দিতে যাবে, ঠিক তখনই আমি, আরে পাগল নাকি, মেয়েরা সিগারেট খায় নাকি? তা বলছি। কেন খাওয়া যাবে না শুনি? কোথাও কি লেখা আছে নাকি যে মেয়েরা সিগারেট খাওয়া অপরাধ? সেটা নেই। আরে দাও সিগারেটটা। না, দেব না। এই দাও। এবার দেখি আমার সাথে খুব মজা করতে লাগলো। পেছনে ঘুরে গেল। আমি সিগারেটটা নেওয়ার জন্যে ওকে পিছন থেকে চেপে ধরলাম। দাও বলছি। দেব না, যা করা করে নাও। আরে দাও না প্লিজ জান্নাত। এবার জান্নাত আমার দিকে ঘুরলো। সিগারেট দাও না বলছো, এটা তো বলতে পারো ভালোবাসি তোমায়। এবার আমি ওকে ছেড়ে দিলাম। কি যা তা বলছো? এবার আমার জামা টেনে ধরলো। অভ্র, খুব ভালোবাসি তোমায়, প্লিজ বোঝার ট্রাই করো না কেন? আমার ভালো লাগছে না, আমি গেলাম। যাচ্ছ দাও, তুমি শুধু আমার। আর শোনো। আমি কোনো কথা রিপ্লাই না দিয়ে হাঁটতে থাকলাম। জান্নাত আমার সামনে এসেই, কথা কি কানে যায় না নাকি? আমি নিরুপায় হয়ে রিপ্লাই দিলাম, জি বলো। আর তুমি এখানে কি? আঙ্কেল পার্টি রেখেছেন তাই। আঙ্কেল না, দেশের সাথে গুলুমুলু করতে এসেছো? সাথে সাথে আমার মাথাটা গরম হয়ে গেল। এই শোনো, তুমি আমার বোন আর গার্লফ্রেন্ডও না, তাই তোমার এসব জানানোর প্রয়োজন নয়, ওকে? আর হ্যাঁ, তিশার বাবা আমার বস, মাথায় রেখো এটা। এগুলো শুনতেই জান্নাত কান্না শুরু করে দিল। আমি তো জাস্ট এতটুকু বললাম, আর তুমি আমায় এত বকা দিলা কেন? এই শোনো, একদম ন্যাকামি করবা না, বুঝেছো? ও ওকে, আসছি। এটা বলে জান্নাত চলে গেল। আমি এবার একটু শার্ট ঠিক করে তিশার বাসাতে ঢুকতে দেখি তিশার অনেক ফ্রেন্ড নিয়ে সামনে আসছে। আমি একটু সামনে যেতেই, হাই অফ্রো। হ্যালো। মিট মাই ফ্রেন্ডস। এই হলো অফ্রো, যার কথা তোদের বলেছিলাম, তোদের সেই অফ্রো।
একজন গালে হাত দিয়ে ও মাই ও কি স্টাইলিশ, বাহ। তিশা এবার হেসে হেসে বলল, নজর দিস না, এবার দেখি কপালের বাম দিকে কাজল দিয়ে রাখতে হবে। তাই রাখ। তাহলে আমি এবার আসি। তিশা এবার আমার হাতটা ধরলো। ওকে ফ্রেন্ডস, এনজয় পার্টি, কোনো সমস্যা হলে বলিস। এবার সবাই চলে গেল। আমি এবার চারদিকে চোখ বলে নোটিশ করলাম জান্নাত আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর ইশারা করছে হাত ছাড়তে। আমি কিছুই করলাম না। জান্নাতকে এতটা মায়ে তোলা যাবে না। তিশা এবার সবার সাথে মিট করে দিল। একটু পর আঙ্কেল এসে বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদের সাথে মিট করালো। আমি অনেক ঘেমে গেছি, সেটা আঙ্কেল দেখেই। তিশা মা, এদিকে একবার আইতো। তিশা এবার আমাদের কাছে গিয়ে, জি আব্বু, বলো কি বলবা। অব্রকে ওয়াশরুমে নিয়ে যা, আর হ্যাঁ, আলমারিতে ওর জন্য যে ড্রেসটা আছে সেটা দিস, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আব্বু। এবার তিশা আমাকে বাসার ভেতরে নিয়ে যেতে যেতেই বলল, আফরা একটা কথা বলবো? জি বলো। সত্যি আমি খুব হ্যাপি তুমি আমার এত কেয়ার করেছো। আর এটা তো আমার কর্তব্য। জি, তাই তো আজ কর্তব্যের ফল দেওয়ার জন্য তোমাকে একটা সারপ্রাইজ দেব। আমার মতো গরিব ছেলের আবার সারপ্রাইজ? দেখো অপ্র, যা হয়ে গেছে গেছে, আমাকে তুমি ক্ষমা করতে না পারলে আমার গালে দুটো জোরে থাপ্পড় লাগাও, এই নাও। এটা বলে তিশা গাল বাড়িয়ে দিল। মেয়েটার এমন ব্যবহার দেখে সত্যি আমি খুব প্রসন্ন। আরে না না, ঠিক আছে। এবার ওয়াশরুমে এসে আমি নিজেকে পুরোপুরি ফ্রেশ করে রুমে যেতেই দেখি কোটটাই রাখা আছে। কোটটা পরলাম, কিন্তু টাইটা পরতে পারছি না। আমি অনেক চেষ্টা করে পারছি না। হঠাৎ তিশা, কি মশাই, পাচ্ছেন না বুঝি? আমি তো অবাক। হায় আল্লাহ, আমার সব ইজ্জত চলে গেল। আরে তুমি এখানে কি করো? তোমার যাতে কোনো সমস্যা না হয় তাই ওয়াশরুমের পাশেই ছিলাম। কিছু দেখনি তো? তেমন কিছু না, তবে তোমার খালি বুকটা দেখেছি। তবা তবা, কি বলো? এত লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা তো পাবারই কথা, বুকের পাঁজরগুলো তো বেরিয়ে গেছে তাই। চিন্তা করো, এবার থেকে প্রতিদিন তোমায় কেয়ার দেবো আর বের হব না। তাই নাকি? এবার তিশা আমার সামনে এসে টাইটা বাঁধছে। মেয়েটা আমার বুকের হাইটের। মেয়েটার উপর কেমন যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছি। তাই ঠিক করে দিল তিশা, আর আমার দিকে তাকে একটা মুচকে হাসি দিল। চলো, সবাই ওয়েট করছে। আমি তো ওর দিকে তাকিয়ে আছি। এবার আমার মুখের সামনে হাত নিতেই, ওই খ্যাত বলা, চলেন। আমি চমকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কি কি? চলো গো। চলো চলো বাবা গো। এবার পার্টিতে গেলাম। মোবাইলটা বের করতে দেখি জান্নাত 47 বার ফোন দিয়েছে আর 4টা মেসেজও করেছে। এই কুত্তা, হাত ছাড়বি কিনা? দেখ, আমি কিন্তু এবার কান্না করবো। প্লিজ অভ্র, হাতটা ছাড়ো। এই, ওইদিকে কই যাস? তিশার হাত ধরে ওয়েট, তোর আজ হচ্ছে, এবার সামনে পাই তোকে। অভ্র, এখন তুমি কি করছো এখানে? আসুনি কেন? মেসেজের রিপ্লাই দাও না প্লিজ। ও ভালো ভালো, বেশ গুলো করছো, করো। আমি গেলাম, বাই। মেসেজগুলো দেখে আমি বিরক্ত হলাম। এই মায়াটা তো পাগল করে দেবে। যাক, চলে গেছে, ভালোই হয়েছে। এবার আমাকে তিশাকে আঙ্কেল ডেকে নিল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার কাঁধে হাত রেখে বলল, আগে তো আলাপ করিয়ে দিয়েছি সবার সাথে। অব্র আমার একজন অফিসার, একজন কর্মকর্তা, আবার একাধিক আমার কাছে একজন সুখ দুঃখের সবসময় আমি পাশে পাই, যাকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি। তাই আমি ঠিক করেছি অব্র যেমন আমার ছেলের মতো, তাই একমাত্র আদরে মেয়ে তিশার হাত অব্রের হাতে এক করে দিতে চাই। আমি এটা শুনে তো আশ্চর্য হয়ে গেলাম। আর এটা কিভাবে সম্ভব? জান্নাত যদি জানতে পারে তাহলে তো এবার 100% সুইসাইড করবে। আমার মাথা এখন কোনো কিছু কাজ করছে না। আমি চারদিকে তাকিয়ে মাথা চুলকাতে থাকলাম। সবাই হাতের তালি মারতে লাগলো। পাশে দেখি জান্নাত চোখের পানি মুছতে মুছতে হাতে তালি দিতে লাগলো। কনগ্রেটস মি অব্রনীল ইসলাম। জান্নাতের এমন অবস্থা দেখে বুঝলাম জান্নাতকে যেভাবে হোক থামাতে হবে। আমি এবার আঙ্কেলের কানে কানে বললাম, আঙ্কেল, আমি বিয়ে করতে পারবো না এখন। আমি আপনার কথা রাখতে পারলাম না। আঙ্কেল এবার আমার হাতে হাত রেখে বলল, কোনো প্রবলেম আছে কি? আমি কি বলবো কিছু ভেবে পেলাম না। না মানে, আমার বাসার তো একটা পারমিশনের দরকার। সে ভাবো না, আমি মানিয়ে নিব, ঠিক? আঙ্কেলের মুখের হাসিটার দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারলাম না। যদি এখন সবার সামনে আমি না বলি তাহলে এত নামি দামি লোকের সামনে আঙ্কেলের মাথা নিচু হয়ে যাবে। পাশে তাকাতে দেখি জান্নাত নেই। আমি আসছি তিশা, ওয়েট। এটা বলে আমি দৌড় দিলাম। দেখি জান্নাত হনহন করে হাঁটছে। আমি জান্নাতের সামনে দৌড়ে গিয়ে দাঁড়ালাম। কি হলো, চলে এলে কেন? তো ওখানে কি তোমাদের প্রেম নিলে দেখবো নাকি? জান্নাত, যেটা ভাবছো সেটা নয়। আমি বিয়েতে রাজি নই। রাজি না হলে তো বলে দিতে পারতে, সব বুঝিয়ে বলে। রাস্তা ছাড়ো। প্লিজ জান্নাত, বোঝার চেষ্টা করো।
করছি। এবার তুমি করবা। আসি। এটা বলে একটা সিএনজিতে চেপে পড়লো। ভাবতে পারছি না আমি কোন দিকে যাব। দুটো মেয়ে পাগলের মতো আমাকে চাইছে, কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আমি আর মিট না করেই ফ্ল্যাটে এসে শুয়ে পড়লাম। অজান্তে কেন জানি না আমার চোখের কোণ থেকে পানি আসছে জান্নাতের কথা ভেবে। কিন্তু ভালো তো বাসি আমি তিশাকে, তাহলে জান্নাতের জন্য আসছে কেন? কিছুই ভালো লাগছে না। তাই মোবাইলে ডাটা অন করলাম। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ আসলো। তিশাও 4টা করেছে আর জান্নাতের 7টা। তিশার মেসেজ সিন করে জান্নাতের ইনবক্সে ঢুকলাম, দেখি 4টা পিক দিয়েছে। আমি ডাউনলোড করতেই দেখি এ তো জান্নাতের হাত কাটার পিক। আমার তো সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠলো। আর টেক্সটগুলো এমন ছিল, অভ্র, তুমি জানো আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, তবুও তুমি কেন বুঝতে চাইছো না? অভ্র, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আর বিরক্ত করব না। ভালো থেকো তুমি তোমার তিশাকে নিয়ে সর্বদা। আমি রিপ্লাই দিলাম। দেখলাম অফলাইনে জান্নাত। আমি যে কি করব কিছু খুঁজে পাচ্ছি না। নিজের চুলগুলো ধরে জোরে জোরে টানতে লাগলাম। শালা অফ্র, তুই ভিখারিই ভালো ছিলি রে অফ্র, এত প্যারা ছিল না। কেন তুই আজ এমন হলি? এবার আমি খুব কান্না শুরু করলাম। চুপচাপ বেডে পড়ে আছি, কোনো রকম খাওয়া দাওয়া ছাড়া। সারা রাত পেরিয়ে সকাল হতে চললো। আমার চোখে এতটুকু ঘুম নেই। আবার উঠে অফিসে যেতে হবে। কি করব কিছুই ভালো লাগছে না। নিরুপায় হয়ে চেঞ্জ করে অফিসের জন্য বাসা থেকে বের হব। ঠিক তখনই তিশা আমার বাসার সামনে। অফ্র, আমি ডাক শুনতে তাকালাম। হ্যাঁ বলো। কই যাও? এই অফিসে যাব। ও, তা আজ যাওয়ার দরকার নেই। তা হয় না, পরপর 3 দিন অফিসে যাওয়া হয়নি। চুপ করো তো তুমিও এখন ওই অফিসের একজন বসের মতোই। সো তোমায় কেন প্রতিদিন অফিসে যেতে হবে? তুমি তো শুধু আমার পাশে থাকবে। আমি আব্বুর সাথে কথা বলে নিয়েছি। যাও, ড্রেস চেঞ্জ করে আসো। এটা বলে গাড়ি থেকে নেমে তিশা চশমাটা খুললো। আচ্ছা তুমি এখানে ওয়েট করো। কেন? আমি এখানে দাঁড়াবো কেন? আমিও যাব, আমারও তো ওটা এখন বাসা। আচ্ছা বাবা, কে আসতে মানা করেছে? চলো। বিনা দাওয়াতে আমি কারো বাসায় যাই না। তিশার মন রাখার জন্য আমি বললাম, বিনা দাওয়াত না হয় বুঝলাম, তবে কি নিজের বাসাতে ঢুকলো কি দাওয়াত লাগে নাকি? এবার তিশা আমার নাকটা টিপে ধরলো। বেশ কথা শিখে গেছো দেখছি। জি, সব তোমাদের শিক্ষাতেই। চলো। এবার আমি আর তিশা রুমে গেলাম। তিশা দেখি আমার আলমারি থেকে একটা একটা করে শার্ট পছন্দ করছে, একটা করে দেখছে আর মুখ বাঁকিয়ে আস্তে আস্তে বলছে, এটা ভালো না। কেমন ধুর, এটাও ভালো না। প্রায় 10 মিনিট এতে দেখার পর একটা চুজ করলো। আমি তো বসে আছি। এবার আমার কাছে এসে আমার ফেভারিট নীল টি শার্টটা আমাকে দিল। পরে নাও। আচ্ছা তুমি এখন বাইরে যাও। কেন যাবো বাহিরে? আমি আমার হবু বর জামা পরছে, সেটা দেখলে ক্ষতি কি? ওকে বাবা, আমি নিজে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসছি। কই, শার্টটা আমাকে দাও তো। কেন? দাও না বলছি তো। এই শার্টটা খুলো। আরে পাগল নাকি? তাও আর তোমার সামনে? খুলতে বলেছি আমি। ওকে। আমি এবার তিশার সামনে শার্টটা খুলে দিলাম। ভেতরে একটা স্যান্ডো গেঞ্জি আছে। এবার তিশা আমাকে, কই, হাতটা বাড়াও তো। আমাকে পুরো পিচ্ছি পেয়ে গেছে নাকি? পিসিদের মতো করে আমায় জামা পরিয়ে দিল। আমি তো এবার লজ্জাতে, যদি তোমার শার্ট পরানো হয়ে যায় তাহলে এবার আমরা যেতে পারি? জি। গাড়িতে যাব না বাইকে যাব? বাট আমরা কোথায় যাব? যাব কোথায় মানে? তুমি কিছু জানো না? কই, কি জানবো? আরে জান্নাতের আব্বু কাল রাতে হঠাৎ এক পাত্রকে ঠিক করেছে। আর জান্নাতের বিয়ে তো। আমি তো শুনে অবাক হয়ে গেলাম আর একটু স্বস্তির নিঃশ্বাসও ফেললাম। যাক বাবা, বিয়েটা ভালোই হয়ে গেলে বাঁচি। কিন্তু আমি গেলে জান্নাত নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই আমার যাওয়াটা ওখানে এত সহজ নয়। এবার আমি একটু অভিনয় করলাম। তিশা, আমার শরীরটা কেমন করছে, তুমি চলে যাও, আমি ঠিক হয়ে গেলে যাব। কি হচ্ছে অভ্র তোমার? কি জানি, তবে শরীরে কেমন একটা যেন হচ্ছে। আচ্ছা চলো, বাসায় চলো। এবার তিশা আমার কাছে এলো। আরে আমাকে দিয়ে আসতে হবে না, তুমি যাও। তোমার বেষ্টি নয় তো খারাপ ভাববে। কেউ কিছু ভাববে না, আমার কাছে আগে তুমি। তিশাকে অনেকভাবে ট্রাই করলাম কিন্তু কোনোভাবে মানাতেই পারলাম না। দুজনে বাসার ভেতরে গেলাম। আমার খুব ভয় করছে, চোখ মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ। তিশা অনেকবার আমার দিকে তাকাচ্ছে আর জিজ্ঞাসা করেছে, অভ্র তোমার কি হচ্ছে বলো না প্লিজ। তিশা তুমি এখানে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি, মাথাটা কেমন যেন করছে। আমিও যাব প্লিজ তোমার সাথে ওয়াশরুমে। পাগল নাকি? এটা বলে আমি চলে এলাম। ওয়াশরুমের এক কোণে বসে বসে ভাবছি, মেয়েটা কাল হাত কেটেছে, আজ যদি কিছু একটা করে বসে তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। নিজেকে ইমোশনাল রেখে লাভ নেই। তাই মোবাইলে ডাটা অন করে
কানে ইয়ারফোন লাগিয়ে ফানি ভিডিও দেখা শুরু করলাম। হঠাৎ একটা আইডি থেকে মেসেঞ্জারে কল করলো, তাও আবার ভিডিও কল। আমি দেখে তো অবাক। প্রথমে ইগনোর করলাম, এরকম কিছু কিছু মেয়ে টাকা কামানোর জন্য এমন করে। তারপর দেখছি কল করেই যাচ্ছে। আমি বিরক্ত হয়ে ডাটা অফ করে চোখে মুখে পানি ছিটা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। প্রায় 30 মিনিট পর দেখি তিশা আবার এদিকে সোফায় বসে কান্না করছে। আমাকে দেখতে ঝড়ের গতিতে এসে আমাকে জড়িয়ে ধরলো। তুমি কি করছিলে এতক্ষণ ওয়াশরুমে? জানো কতবার তোমায় ডেকেছি, জানো কত টেনশনে ছিলাম। আরে আমার কানে ইয়ারফোন লাগানো ছিল, তাই কিছু শুনতে পাইনি। ভালো, যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। তিশা দেখে একটা কথা বলেই মুখ ফুলে বসে আছে। তিশার এত রাগ মুখ দেখেছি, তবে এরকম অভিমানী মুখ হয়তো এই প্রথমবার দেখছি। আমি তিশার সামনে গিয়েই, আচ্ছা সরি, বড় লোকের অহংকারী মেয়ে। ওই শোনো, ওসব কথা বলবা না। আর হ্যাঁ, তুমিও তো এখন অনেক অহংকারী হয়ে গেছো। আমি আবার অহংকারী কখন কিভাবে হলাম? কিচ্ছু জানো না মনে হচ্ছে। 2 দিন পর আমাদের বিয়ে হবে, এখন আই লাভ ইউটা বললে না, তবে এটা অহংকার নয় তো কি? আচ্ছা, আই লাভ ইউ বলাটা কি খুব জরুরি? তোমার কাছে এটাই কি ভালোবাসার মানে? জি, তোমার কাছে কি শুনি? আমার কাছে ভালোবাসা মানে একে অপরের পাশে না থেকেও দূর থেকে ফিল করা। ভালোবাসা মানে এই নয় তাকে বারবার ভালোবাসি কথাটা বলতে হবে। ভালোবাসা মানে রাস্তা যখন পার হয় তখন তোমার হাতের কুড়ি আঙ্গুলের আলতো স্পর্শের মধুময় সুখ পাওয়া। ভালোবাসা মানে তার চোখের দিকে তাকালেই শত স্বপ্নের বাহার, আরও কত লুকিয়ে থাকা কথার বের জমানো স্বপ্নে হারিয়ে যাওয়া। ভালোবাসা মানে কিছু রাগ, স্বল্প অভিমান। ভালোবাসার মানে দুজন দুজনের মনকে বোঝা। ভালোবাসার মানে শত ঝড় এলেও তাকে বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। ভালোবাসার মানে শত দুঃখের মাঝেও একটা সুখের মুহূর্ত পাওয়া। ভালোবাসা মানে একে অপরের মাঝে ভুল তোরে ধরাকে নয়, একে অপরের ভুলটাকে বোঝার চেষ্টা করা। ভালোবাসা মানে একটু কান্না আর অনেক ভালোবাসা। ভালোবাসা মানে বাবু সোনা জানো নয়। ভালোবাসা মানে আমি তোমার সারা জীবনই থাকতে চাই। ভালোবাসা মানে প্রিয় মানুষের হাতটি ধরে ভিড় জমানোর রাস্তায় পার হলেও কোনো ভয় না থাকা। ভালোবাসা মানে শুধু তুমি আর আমি ছাড়া আমাদের মাঝে কেউ আসবে না। ভালোবাসা মানে প্রিয় মানুষটির হাতে হাত রাখলেই নিজের হার্টবিট বেড়ে যাওয়া। ভালোবাসার মানে প্রিয় মানুষটির রাগের মাথায় কটু কথার মাঝেও ভালোবাসা ফিল করা। ভালোবাসা মানে নিজের যতটুকু সুখ আছে তার ভাগিদার করে দেওয়া। আরও আছে যা বললো হয়তো কোনো দিনই শেষ হবে না। তিশা আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর এই কথাগুলো শুনছে। তিশা এবার আমার কাছে এসে আমার কোলে বসলো। আচ্ছা, ভালোবাসি বলতে হবে না, আমাকে বউ বানালেই চলবে। কখনো কষ্ট দেব না। এই বুকের মাঝে তোমার সারাটা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চাই। এটা বলে ওর বুকে আমার মাথা রাখলো। তিশার হার্টবিট আস্তে আস্তে বাড়ছে। আমার মাথার উপরে তিশা মাথা রেখেছে আর মাঝে মাঝে একটা একটা করে আমার মাথায় আলতো করে চুমু খাচ্ছে। আমার বরটা, কোনোদিন ছেড়ে যেও না আমায়, খুব ভালোবাসি তোমায়। এসব বলছে আমারও খুব ভালোই লাগছে। মনে হয় আমি যেন কাউকে এমন খুঁজে পেয়েছি যার সাথে সারাটা জীবন কাটিয়ে আরও 7 জনম কাটাতে পারি। সারা রাত না ঘুমানোর কারণে তিশার বুকে কখন যে কমে গেছে তা বুঝতেই পারলাম না। প্রায় দুপুর হয়ে এলো, আমার ঘুম ভাঙলো। দেখি তিশা এখনও আমায় ঠিক সেভাবে জড়িয়ে ধরে বসে আছে, ঠিক আগের মতোই। তিশা, বলো। চলো, কিছু খেতে হবে তো, রান্না তো কিছুই করা হয়নি। চলো না, লাঞ্চটা বাহিরে করে আসি। ওকে। তারপর বাইরে গিয়ে লাঞ্চ করে আবারও বাসায় ফিরে এলাম। তিশা, এখন তুমি বাসায় যাও। এতক্ষণ আমার বাসায় ছিলে, আরও থাকলে এলাকার মানুষ আমায় নিয়ে কথা তুলবে। ওকে অফ্র, নিজের খেয়াল রেখো। বাই। জি। আমি বাসায় গিয়ে কল দিব। ওকে। এবার তিশা চলে গেল। আমি রুমে এসে বসলাম। হ্যাঁ, নিজে কাছে খুব হ্যাপি ফিল করছি। মেয়েটা আগে যেমন ছিল এখন আর তেমনটা নেই। তিশার কথা ভাবতে ভাবতে জান্নাতের কথা মাথায় আসতেই আবারও মুড খারাপ হয়ে গেল। আমি এবার জান্নাতের এক ফ্রেন্ডকে কল দিলাম। হ্যালো। জি বল ভাই। ভাই, জান্নাতের বিয়ের কাজ শেষ? জি ভাই, শেষ। ওকে, রাখি ভাই। আচ্ছা। এবার আমি একটু স্বস্তি বোধ করলাম। যাক, আল্লাহ জান্নাত এবার সুখে সংসার করুক। ভালোবাসা তো সেখানেই যেখানে দুজন দুজনকে ভালোবাসবে। একটু পরেই তিশার কল। আমি একটু দেরিতে রিসিভ করাতেই, কি ব্যাপার, এত দেরিতে ফোন তুললা? না, এই তো কিচেনে ছিলাম। কিচেনে কি করো? লাঞ্চ তো বাইরে করে এলাম। বাসায় কেউ আসছে নাকি? ওয়েট, আমি যাচ্ছি। হ্যালো হ্যালো। যা, মনে হয় ফোনটা রেখে দিয়েছে। আমি আবারও ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। উফ আল্লাহ, এই মেয়েটা যে কি করে না। তিশা আমার বাসায় এসেই, অফ্র। বলো। কই, কেউ বাসায় নেই তো? নেই। আমি তো তোমায় বলতেই যাব, তুমি ফোনটা রেখে দিলে। যাই হোক, এসেছি যখন রাতের রান্নাটা করে দিয়ে যাব। রাতের রান্না তো রাতেই হবে,
তুমি এতক্ষণ এখানে কি করবা? তিশা বড় বড় চোখ দেখিয়ে বলল। কি করবা মানে? আমি না থাকলে তুমি কি করতা? তিশা দেখে রেগে গেছে। আরে না না, কি বলো? কেউ এলেও না, খুন করে দেব। দুজনে এবার খুব হাসাহাসি করলাম। হঠাৎ দেখে জান্নাত আমাদের সামনে এসে তালি দিচ্ছে। বাহ, অন্যকে কাঁদিয়ে উল্লাস, খুব ভালো। জান্নাত, তুমি এখানে? আর কি বলো এইসব? জান্নাত এবার আমার গালে একটা থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই তিশা আটকে দিল। জান্নাত, খবরদার। তিশার এরকম রেগে যাওয়া অবস্থা দেখে জান্নাত হেসে এসে বলল। তিশা, তুই কি ভাবলি আমি অব্রকে থাপ্পড় দিব? তিশা আমার দিকে জান্নাতের দিকে তাকালো। মানে কি? অব্র শুধু আমাকে ফ্রেন্ড মনে করে, আমার ভালোবাসা না হয় আমার মধ্যেই থাকুক। অব্র তো শুধু তোকে ভালোবাসে রে তিশা। খুব সুখে রাখিস তিশা অব্রকে। আমার ভালোবাসা তোর হাতে তুলে দিলাম। আর অব্রকে থাপ্পড় মারতাম না আমি, দেখতে চেয়েছিলাম তুই এখনো অহংকারী আছিস কিনা, অব্রকে সত্যিই ভালোবাসিস। তিশা আবার মুখ বাঁকিয়ে বলল। বকিস না তো, অব্রকে আমি সত্যি সত্যিই ভালোবাসি। আগে আমি অহংকারী ছিলাম, মনে করতাম টাকাই সব, কিন্তু টাকার আগে যে ভালোবাসা আছে সেটা আমি জানতাম না। আমি সত্যিই খুব অপমানিত, আমায় মাফ করে দিস জান্নাত। আরে মাফ করার কি আছে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর হ্যাঁ, আজ তুই ঠিক করলি না, ওর উপর খুব রেগে আছে। কেন? আজ আমার বিয়ে, আর আমি আমার নিজের বেস্টুর কাছেই পেলাম না। সত্যি আজ খুব খারাপ করলি এটা। তিশা এবার জান্নাতের হাত ধরেই। প্লিজ কিছু মনে করিস না। আমরা দুজনেই বাইরে বের হচ্ছিলাম, কিন্তু হঠাৎ অফরের শরীর খুব খারাপ করতে লাগলো, তাই যেতে পারিনি রে। সরি জান্নাত, প্লিজ সরি। ইটস ওকে। আমি বুঝতে পারছি জান্নাতের চোখে পানি এসে গেছে, কিন্তু বের করছে না, চোখ ছলছল করছে। জান্নাত এবার আমার কাছে এসেই। খুব ভালো থেকো তোমরা। জি, তুমিও খুব সুখে থেকো তোমার হাজবেন্ডকে নিয়ে। আরে তোমার হাজবেন্ড কোথায়? জিজ্ঞাসাই তো করা হয়নি। ও গাড়িতে বসে আছে। আরে ওয়েট ওয়েট, উফ আল্লাহ, জামাইকে নিয়ে আসবে না? এই তিশা, আমাদের মধ্যে যা এখন হলো তার জন্য জামাইকে ছুটে না পাই। বলে লাভ নেই, আমি ওকে সবটাই বলেছি। ও, জামাইকে ডেকে নিয়ে এলাম, সবার সাথে মিট করে 1 কাপ কফি খেয়ে চলে গেল। 2 দিন পর আঙ্কেল আমাকে অফিসে ডাকলো। কব্র, জি আঙ্কেল। বলেছি যে তোমার বিয়েটা নিয়ে একটু টেনশনে আছে। আর হ্যাঁ, তোমার আব্বু আম্মুকে জানিয়েছ বিয়ের ব্যাপারটা? না মানে আঙ্কেল। আচ্ছা, আমি না হয় তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে যাব। আঙ্কেল, না যাওয়াটাই বেটার, যদি আপনার পছন্দ না হয়। না মানে আমাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, তাতে আপনার প্রবলেম হবে। বুড়ো, তুমি এসব বলছো কেন? মানুষের টাকা বাড়ি গাড়ি দেখে মানুষ বিচার করা উচিত না, বিচার তো হয় মন থেকে। কাল আমরা যাব। আমরা মানে? তিশা, তুমি আর আমি। ওকে আচ্ছা আঙ্কেল, আমি আসি। তিশাকে একটু বাইরে নিয়ে যেতে হবে। আচ্ছা। তিশাকে বাসায় নিতে গিয়ে দেখলাম তিশা রেডি হয়ে গাল ফুলে আমার জন্য অপেক্ষা করছে। আমি সামনে যেতে মুখ ঘুরিয়ে নিল। আমি আমার বাইকটা একটু ওর গা ঘেঁষে দাঁড়ালাম। বাইকটা থেকে তিশা একটু দূরে গিয়ে দাঁড়ালো। আবারও আমি ওর গা ঘেঁষে দাঁড়ালাম। এবার আমি কাঁধে হাত রাখতেই আমার হাতটা নামিয়ে দিল। তিশা আমার দিকে ঘুরেই। সমস্যা কি? কই কি সমস্যা? তাহলে আহ করো কেন? কি শোনা? ধুর, ভালো লাগে না। কেন? বলি কয়টা বাজে দেখেছ? এই তো মাত্র 11টা। সে আমিও দেখতে পাচ্ছি, তবে কি শোনা, চলো না। না, আমি যাব না। এটা বলেই বাসায় ঢুকবে বলে এগোচ্ছে। আমি তখনই বাইক থেকে নেমে তিশাকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমার জড়িয়ে ধরাতে কিছুটা আশ্চর্য হলো এবং আমার মুখের দিকে তাকিয়ে রইল। এবার বুকে মাথা দিয়ে আমাকে খুব জোরে জড়িয়ে ধরলো। তুমি জানো না, তোমায় 1 সেকেন্ড না দেখলে আমার মন কেমন করে। কাল সেই তখন থেকে দেখিনি। কাল কখন থেকে? জানি না। এই শালায় একটা প্রবলেম, মেয়েরা কথায় কথায় কিছু না আর জানি না এই কথাটা বলবেই, তাই জিজ্ঞাসা না করাটাই বেটার। সে তো এক উত্তর আসবেই। তিশা, কাল আমার বাসায় যেতে হবে, আমাকে কিছু শপিং করতে হবে। এটা শুনে তিশার মুখে কান্নার ছাপ। এই তুমি কান্না করছো কেন? কই, কান্না করছি না তো, চোখ দিয়ে পানি পড়ছে। আরে বাবা, কাল আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার আব্বু, তুমি আর আমি যাব। সত্যি? তিশা কথাটা শুনে এতটাই খুশি হলো, সাথে সাথে আমার গালে কপালে কিস করলো। এই চলো চলো, শপিং করতে হবে তো, আমাকেও করতে হবে। আমার কাছে তো টাকা নেই তোমাকে শপিং করে দেওয়ার মতো। আমার কাছে টাকা আছে, তবুও বললাম। থাক তাহলে, আর কিছু নেব না। কেন, আব্বুর টাকায় নিবা? না, নেব না। আমি তোমার যখন, তুমি যেটা দিবা সেটাই নেব। তাই নাকি? নাকি আব্বুর টাকা বাঁচানোর নিউ টেকনিক? অফ্রো, আমি কিন্তু রেগে যাচ্ছি। না, রেগো না। আমি কিন্তু রেগে যাচ্ছি এবার, সত্যি সত্যি। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে রেগেও দেখাও। অফ্রো,
আমি গেলাম, বাই। আমি এর সামনে গিয়ে বললাম, এই তিশা। দেখি কোনো কথা না শুনে হনন করে হেঁটে চলছে। কোনো উপায় না পেয়ে আমি ওকে কোলে তুলে নিলাম। প্রথমে একটু ছটফট করছিল, এখন ঠিক আছে। ইস, আলুর বস্তা মনে হচ্ছে নিয়ে যাচ্ছি। আল্লাহ, কি ভারী। এই কুত্তা, আলুর বস্তা মানে কি? আর আমি কি তোকে কোলে তুলতে বলেছি? না বললেও তো আমার অধিকার আছে, তাই না? তোর অধিকারের গুষ্টি কিলাই। আমি এখন তোর বউ না, আর গফ তো বানাইবি না। বউ নয় তো কি, হবু বউ। হবু বউ। কত শখ ছিল বিয়ের আগে প্রেম করব, যদিও একটা মনের মতো পোলারে পেলাম। তার নাকি গপ বানাইতে ইচ্ছে যায় না, ঢং দেখলে পাচ্ছি না। আরও বকবক করতেই রইল। আমি এবার আমার বাইকের পেছনে বসে চালাতে থাকলাম, আর আমি মাঝে মধ্যে হ্যাঁ হো দিতে রইলাম। অবশেষে মলে এসে কেনাকাটা হলো। গ্যারেজে এসে তিশা আমাকে আটকিয়ে বলল, এই যে বললা টাকা নাই, তাহলে কার জন্য এত ড্রেস নিলা বলো বলছি? এগুলো তো আমারই ড্রেস। তোমার তো ওগুলো, আর ওই মেয়ের ড্রেসগুলো কি তোমার? বাবা, আবার আমায় নিয়ে মাপ নেওয়া হচ্ছে। কাকে দিবা এগুলো? দেব তোমার সতীনকে। কি সতীন মানে? সতীন মানে আমার আরেকটা বউ। ওই তাহলে আমি কে? তুমিও বউ। অফরো, তোকে আমি মেরে ফেলবো কিন্তু এবার। সমস্যা নেই। এতক্ষণ তিশাকে রাগাচ্ছে, আর বেশ ভালোই লাগছে। শুধু আমার আগে পিছে ঘুরছে। আমি এবার তিশার ওই ড্রেসগুলো হাতে ধরিয়ে দিয়ে বললাম, পাগলি, এগুলো তোমার জন্যই নিয়েছি। এটা শোনা মাত্রই খুশিতে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করলো। সবাই আমাদের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। তিশা, এটা পাবলিক প্লেস, তো এখানে বেশি সিন ক্রিয়েট করো না, সবাই দেখছে। ও সরি। এটা বলে আমার ছেড়ে দিল এবং বাইকে উঠে বসলো। আজ বিয়ের প্রস্তাব নিয়ে তিশার আব্বু আর আমি যাচ্ছি আমাদের বাসায়। যদি আমি আমার আব্বু আম্মুকে জানিয়ে দিছি। আমাদের গ্রামের লাল রাস্তায় ঢুকলাম, দেখি সকালে হয়তো অল্প বৃষ্টি হয়েছে। তিশা এবার আমায় খুঁচিয়ে বলল, অফরো দেখো, ওই যে ওই গাছটা কি গো? কোনটা? ওই যে ওটা, যেটাই অনেক টিয়া পাখি বসে আছে। ওটা বট গাছ। ও, খুব সুন্দর। আমি এবার গাড়ি থামাতে বললাম, ড্রাইভার গাড়ি থামাও। কেন স্যার? ভেতরে যাওয়া যাবে না, সরু রাস্তা, তার উপর অনেক কাদা, দেখছেন না? ওকে স্যার। এবার সবাই নেমে গেলাম। আমাদের সবাই কেমনভাবে যেন দেখছে। এবার আমি তিশার হাতটা ধরে চলতে যাব, ঠিক তখনই তিশার পা পিছলে পড়ে গেল। সবাই হা হা করে এসে উঠল। তিশা কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। আমি এবার ওকে তুলে আমার কোলে উঠিয়ে নিলাম। সবাই তো দেখে অবাক, কেউ চোখে কাপড় দিচ্ছে, আবার কেউ লজ্জাতে চলে যাচ্ছে, কেউ আবার আমাদের দিকে তাকিয়ে আছে। জি ভাই, এটাই গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য। শহরের সবটা ওপেনলি করতে পারবেন, কিন্তু গ্রামের কোলে লজ্জায় পড়ে যাবেন। এবার আমি তিশাকে নিয়ে বাসায় পৌঁছালাম। আমি গাড়ি থেকে একটা নতুন ড্রেস তিশাকে এনে দিলাম। সবাই এবার বাসায় ঢুকে বসলাম। নোটিশ করলাম তিশার অসুবিধা হচ্ছে। আমি একটু সাইডে ডেকে বললাম, কোনো সমস্যা? খুব গরম লাগছে গো। ফ্যান তো নেই, তবে ওই রুমে চলো, জানালা খুললেই প্রচুর হাওয়া আসবে, আর এদিকে তোমার ড্রেসও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা চলো। রুমে নিয়ে গেলাম। তিশা রুমে ঢোকার কিছুক্ষণ পরেই, অফরো। বলো। আমার না খুব ভয় করছে, ভেতরটা কেমন যেন অন্ধকার, তুমি আসো না প্লিজ। আরে তুমি চেঞ্জ করছো, পাগল নাকি? আমি এখন যাব কেন? অফরো প্লিজ, আমার খুব ভয় করছে। আরে জানালাটা খোলো না। হ্যাঁ কুত্তা, আমি চেঞ্জ করি আর সেটা সবাই দেখুক। আরে এটা তো আমি ভেবে দেখিনি। আমি আর কিছু না ভেবে ভেতরে চলে এলাম। চেঞ্জ করছে তো তাতে কি, আমার হবি বই তো নাকি, সবটাই অধিকার আছে। তিশা এবার আমার কাছে এসে বলল, এই নাও ড্রেসটা ধরো। আমি একটু মুখ বাঁকিয়ে বললাম, এখন তো কেমন করছো? বের পর তো মনে হয় আমি চাকর বানিয়ে। বেশি না বকে ধরো। উফ, আমি জামাটা পরতে পারছি না, খুব টাইট যে। আচ্ছা খুলে দাও, আর আমার জামাটা দিচ্ছি পরে নাও। এবার আমি জামাটা খুলে তিশাকে দিলাম। তিশা জামাটা পরে আমার দিকে গিয়ে এসে বলল, অফরো আজ তো ভালোবাসি কথাটা বলো। কেন? আমি নোটিশ করছি তুমি আমার এই কয়দিন প্রচুর কেয়ার করো, আমার থেকেও বেশি। দূর, এগুলো তো। এক থাপ্পড় মারবো যদি বলো এগুলো আমার কর্তব্য। নোটিশ যদি করোই, তাহলে তুমি বুঝে নিয়েছো আমি কি চাই। তিশা এবার আমার চোখের দিকে তাকিয়ে গলা ধরেই বলল, সেটা তো না হয় মানলাম, বুঝলাম, বাট লাট সাহেব, তবে আমি এতটাও বুঝি না। তাহলে বোঝার দরকার নেই। তাই নাকি? এবার তিশা আমার ঠোঁটের দিকে ওর ঠোঁটের হালকা ঘষা দিল। লাভ ইউ সো মাচ। আস্তে আস্তে তিশা ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আমার মাথায় চুলগুলো খামচে ধরেছে। আমি তিশাকে ধরে ফিল করি, তিশা হালকা কাঁপছে। তিশা এবার আমার ঠোঁটে হালকা কুচ করে কামড় দিতেই আমি একটু বলে উঠলাম। তিশা এখন আমার ঠোঁট ছাড়েনি। এই বেতনি, ছাড়ো, রক্ত খাবি নাকি? প্রমাণ হিসাবে একটা দাগ দিয়ে দিলাম।
মানে? ওই ঠোঁটে শুধু আমার অধিকার আছে, আর তোমার উপরেও। আমি এবার একটু রেগে ওকে আরও রাগানোর জন্য বললাম, যদি জান্নাত। সেটা পুরো কথাটা না বলতেই আমার গলাটা ধরে ফেললো। ওর নাম যদি তুই আর একবার নিয়েছিস, তোকে মেরে এখানেই ফেলে দিব। কি গুন্ডি মেরে ভাই, একে বিয়ে করলে তো আমার সংসার জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এদিকে আমার আব্বু আম্মা চিৎকার করছে। তিশা দেখে রেগে গেছে, আমি একে জড়িয়ে ধরে আছি। ও খুব ছটফট করছে। আম্মু, তোমার বৌমা তার আব্বুর কাছ থেকে কী নেবে সেটা লিস্ট করছে। তিশা তারও রেগে আগুন। আমি এবার ওর মাথায় একটা চুমু দিলাম। এই, ভালোবাসি। কাকে? যাকে এখনো জড়িয়ে আছি। কাকে জড়িয়ে আছো? সেই পাগলিটাকে। ও তাই নাকি? তা কতটা ভালোবাসো? 2 কিলো। ভালোবাসা কি মাপা যায় নাকি? তোমার জন্য মেপে বলছি। তা কিসে মাপলে? ওই যে ফোনে লাভ ক্যালকুলেটর, তাতে মাপলাম। তিশা এবার আমার দিকে তাকালো। তুমিও না পাগল, ঠিক আমাকে মানিয়ে নাও। এইভাবেই সারা জীবন মানাতে চাই। কখনো ছেড়ে যাবো না তো? তুমি কখনো ছেড়ে না দিলে তার আগ পর্যন্ত যাব না। আই লাভ ইউ অফ্র। ভালোবাসি তোমায়। সবসময় এমনভাবেই বলবা ভালোবাসি। আচ্ছা বলবো। এখন চলো, বাইরে যেতে হবে। সবাই ওয়েট করতেছে। বাইরে গিয়ে আব্বু আম্মু আর আঙ্কেল আমাদের মতামত জানতে চাইলেন। আমাদের মতামত নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আপনাদের বিয়ের দাওয়াত রইল, কেবল বললেন না যেন যে বিয়ের দাওয়াত দিলাম না। ঠিক করা তারিখের মতো বিয়ের দিনও চলে এলো। সকাল থেকে এত কাজ, বাবা মরে যাব মনে হচ্ছে। এক তো এত গরম, তার উপরে এত মাথার উপরে চাপ। আব্বু আম্মু এসেছে, চারদিকে তো আত্মীয় স্বজনের ভিড়। তার মধ্যে তিশা যে কখন এসেছে আমার খেয়ালই নেই। একটু রেস্ট নেওয়ার জন্য আমি আমার রুমে গেলাম। দেখি তিশা বিছানায় পা ছড়িয়ে মোবাইল কোথাচ্ছে। আমি রুমে যেতেই, কি ব্যাপার, খুব ব্যস্ত মনে হচ্ছে? তুমি এখানে কি করো? কি করো মানে? এটা তো আমারও বাসা, যখন ইচ্ছা আসতে পারি আমি। তাই বলে বিয়ের দিন কেউ বাসা হতে বের হয় নাকি? জি স্যার, হয় হয়, যদি কাউকে দেখার ইচ্ছা হয়। আচ্ছা বাদ দাও, কিছু খেয়েছো? জি না, সকাল থেকে খাই নাই। কেন? সকাল থেকে তো এখানে এসে বসে আছি, কেউ তো খেতেই ডাকেনি। ও হয়তো তুমি এসেছো বলে খেয়াল করিনি। ওয়েট, খাবার আনছি। এবার আমি খাবার আনলাম, তিশার দিকে একটা প্লেট বাড়িয়ে দিলাম। এ নাও, খেয়ে নাও। খেয়ে নাও মানে কি? তো কি বলবো? তুমি না দিন দিন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আল্লাহ, মানে কি? ঝগড়া করবা নাকি আজও? এটা শুনে কান্না করতে করতে বললো, তুমি আগে কত ভালো ছিলা, আর এখন অনেক পচা। ওরে আল্লাহ, হয়েছেটা কি বলবা তো? দেখছেন তো পাঠক ভাইয়েরা কি জ্বালা। এখন আপনারাই বলুন তিশার সমস্যা কি? বুঝলাম, ওকে খাই দিতে হবে। আমি এবার খাবার তুলে আমার হাতটা ওর দিকে এগিয়ে দিলাম। এই নাও খাও। এবার তো খুশি? না, আমায় কোলে বসিয়ে খাওয়াতে হবে। ওরে পেতনি, তুমি তো আলুর বস্তা। আমার উপরে চাপলে আমি তো আর এখানে থাকবোই না। কি? আমি পেতনি? মেরে ফেলবো। আচ্ছা বসো, খাই দিচ্ছি। ওকে। আমি তিশাকে খাই দিচ্ছি আর নিজের কাছে কেমন আনইজি ফিল করছি। আমারও নিজের একটা প্রিয় মানুষ সারা জীবন আমার সাথে থাকার জন্য এক বাঁধনে বাধা পড়বে। আর অন্য কিছু কথা ভাবতে ভাবতে আমি তিশাকে খাওয়াতে লাগলাম। কখন যে কামড় বসালো বুঝতেই পারিনি। হালকা ব্যথা পেয়ে বুঝলাম তিশা আমার আঙুলে কামড় দিয়েছে। ব্যথা করে তো, কামড় দিও না। জি, আরও দেব, পারলে গোটা শরীরে দেব। ডাইনি নাকি? তবে নাও, রক্ত খাও। ওই, আমাকে ডাইনি বলবা না। আর আমি যদি ডাইনি হই, তুমিও তাহলে ডাইনির কম কি? তুমি তো দেখি আমার থেকেও আলট্রা লিজেন্ড। বউটা কার দেখতে হবে তো। কার বউ গো শুনি? কেন, তুমি বুঝি জানো না? তিশা আমার মুখের কাছে আসলো। ও চুলগুলো আমার মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। আমি তো চুলের ঘ্রাণে আস্তে আস্তে পাগল হয়ে উঠছি। আমি তিশাকে জড়িয়ে ধরতেই কে যেন আমার রুমে এসেই, অব্র ভাইয়া, চাচা ডাকছে। কথা শোনার সাথে সাথে আমরা দুজনে লজ্জায় রাঙা হয়ে গেলাম। এসেছিল এক আপু, সে তো সব দেখে লজ্জায় মুখ ডেকে আস্তে আস্তে বাইরে চলে গেল। আমি এবার রুম থেকে বাইরে বের হলাম, সাথে তিশাকে নিয়েও। সবাই তিশাকে দেখে কেমন একটা ফিল করছিল। আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু, সবাই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? তোরা পাগল নাকি বলতো? আজ বিয়ে আর তোরা এক রুমে বসে আছিস? আচ্ছা আম্মু। এই বলে আমি তিশাকে বাসার বাইরে এনে সবটা খুলে বললাম। সেটা না হয় ঠিক আছে। আমি এখন তাহলে আসি, তাড়াতাড়ি আসবা কিন্তু। আর আমি ফোন দিব বাসায় গিয়ে। আচ্ছা। ওই, আর কিছু বলবা না। আর কিছু বলার আছে? বলার নাই তাহলে সত্যি? জি। ভালোবাসি বললা না তো? আচ্ছা বাবা, ভালোবাসি হয়েছে, যাও এখন, পাগলি একটা। ওকে, আমায় একটা কিস করো।
উফ আল্লাহ, বাসা ভর্তি লোকজনের সামনে কিভাবে দেই? আর তিশাও কেমন বাচ্চাদের মতো পাগলামো শুরু করে বুঝি না। একটু আড়াল করে ওর মাথায় একটা কেস দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিলাম। এটা দেখে আমার কিছু ফ্রেন্ড আছে, তারা আমার সামনে এসেই, কি মামা, ভাবিরে পাঠাই দিলা যে? আরে আম্মা বুঝোস নাই, আর তোর হইছে না বুঝি? আমি একটু লজ্জা পেলাম। শালা কি যাতা বলিস, চল কাজ আছে তোদের। ওকে মামা, তবে সিগারেট খাওয়ান লাগবো যে, সকাল থেকে একটাবারও সময় পাই নাই, শুধু কাম। আমি এবার ওদের কাঁধে হাত রেখে বললাম, তোরা তো আমার ভাইয়ের মতো, তোরা করবে না তো কে করবে? তোদের বাসা তো এটা নাকি? তা বুঝলাম মামা, তাহলে কি আমাদেরও ভাবি কি বউ? চুপ শালারা, তোদের ভাবি তো আমার বউ। ভাবির আপদের তোরা তুলতে পারলে তোদের বউ হবে। রোমান এক্সাইটেড হয়ে বলল, কি কস মামু, ভাবিদের বোন আছে, তাহলে আজ তো তুলবই। আচ্ছা যা পারিস করবি, চল এখন। আচ্ছা চল। সব কাজ সেরে এখন বিয়ে করতে যাওয়ার পালা। আমার রুমে 2টা ফ্রেন্ড এলো। ওরা আমার ফ্রেন্ড নয়, এরা আমার কলেজের টুকরা। কাছে এসে বসলো এবং হেসে হেসে বলল, কি মামা, হেব্বি লাগছে তো। তাই নাকি? তা মামা, হালাল হওয়ার পর আমাদের মনে থাকবে তো, না ভাবির আসলের নিচে সারাটাক্ষণ বসেই থাকবেন? আবে শালারা চুপ কর, আমার তো ভয়ে জিভ শুকিয়ে যাচ্ছে। আর তোদের ফান এখনো বন্ধ হচ্ছে না? কেন বন্ধু, ভয়ের কি আছে এত? আরে ভাই, জীবনে প্রথমবার বিয়ে করছি তাই। আবে শালার, দেখি আরো বিয়ে করার ইচ্ছা আছে। ওরা দুজনেই হেসে ফেললো। শালাদের মজা দেখে আর যাবেই না। এবার তুলতে এলাম তিশাকদের বাসা থেকে। থুকু, ভয়ের চোটে কি যাতা বলছি। বিয়ে করতে এলাম তিশাদের বাসায়। আমি বসে আছি, আর আমার পাশে আমার ওই 2 বেস্ট ফ্রেন্ড। ওদের নজর শুধু আমার শালিদের ওপর। সবাইকে হাই হলো তো নিজেরাই করছে, কেউ আর রিপ্লাই দিচ্ছে না। আমি মুখ রুমালে চাপা দিয়ে হাসছি শুধু। ওরে শালারা, তোদের তো দেখি কেউ পাত্তাই দিচ্ছে না। আবে মাম্মা, ওয়েট কর, তুলে দেখবই। সাথে সাথে আমার গলা ধরে সিয়াম বলল, ভাই ভাই, আমার জন্য একটা তুলে দে, জীবনে একটাও প্রেম করতে পারি নাই। এই শালারা, আমি বিয়ে করতে এসেছি নাকি তোদের জন্য মেয়ে খুঁজতে আসছি বলতো? আব্বে শালা, তোরা তো লুচ্চা কেন? নিজেরা তোলগে, আমাকে এর মধ্যে জড়াস না। তা কি করে জানবো? এর মধ্যে দেখলাম তিশাকে 2টো মেয়ে সাজিয়ে নিয়ে আসছে। তিশাকে আজ খুব সুন্দর লাগছে। আমার পছন্দের লাল বেনারসি, 2 হাতে সাজানো চুড়ি, মাথায় ঘোমটা দিয়ে নামছে। মুখটা দেখাই যাচ্ছে না। এতেই যদি এত সুন্দর দেখায়, তাহলে ঘোমটা সরালে তো আমি অজ্ঞানী হয়ে যাব। আমি তো হা করে তাকিয়ে আছি। আমি একটু সাইডে তাকায় দিয়ে দেখি সিয়াম আর রোমানও আমার মতো তাকিয়ে আছে। ওহ ভাই রে, কি দেখতে মাইরি। ডান দিকটায় আমার, মাশাল্লাহ, ক্রাশ খাইলাম। হায় হায় আল্লাহ, এটাকে তুলে দাও আল্লাহ। আমি এবার দুজনের গালে আস্তে করে 2টো থাপ্পড় মারলাম। এই শালারা, আমার বিয়ে হচ্ছে না তোদের বলতো? হি হি হি, সকালে না বললি আমাদেরও বিয়ে? উহ আল্লাহ, তোদের নিয়ে আর পারি না, যা পারিস কর। কিন্তু ভাই, আমার মান সম্মানের একটু খেয়াল রাখিস। দোস্ত, তা তুমি চিন্তা করো না, মান সম্মান তোমার সব ঝুলিয়ে রাখবো। আল্লাহ, এই বেস্ট ফ্রেন্ডরা মনে হয় এমনই হয়, সেটার প্রমাণ আজ পেলাম। অনেকক্ষণ ট্রাই করেছে আমার বন্ধুরা, তাই করতে করতে আমাদের কবুল বলাই শেষ। তখনই 2টো ছেলে ওদের কাছে এসেই, আম্মু আম্মু, তোমারে নানাজান ডাকছে। আম্মু চল না খাইতে যাই। আমি দেখে আর হাসি থামাতে না পেরে রোমান আর শ্যামের দিকে তাকালাম। ওরা তো দেখি শখ খেয়ে আছে। কি ভাই, তুলতে পারলা তোমরা? দুইটাই কেমন যেন দেখতে, চল চল, এসব ভালো না। এটা বলে উঠে চলে গেল। তিশা এখনো ঘোমটা সরাইনি। এখন আমার পাশে আমার আব্বু আম্মু, আর ওর পাশে ওর আব্বু আর কাজী সাহেব। আজ আমাদের বাসর রাত। আমার রুমের সামনের দিকে ভাবিদের ভিড়, আর এদিকে আমার ফ্রেন্ডদের মস্তি। আমি আমার বেস্টুর ডাককে ছাদে গেলাম। ভাই সিগারেট দে। ভাবি সিগারেট এখন খেও না। কেন বে? বিয়ের দিন সিগারেট খাইতে নাই, তাও আবার বাসর ঘরে ঢোকার আগে। আবে কোথায় লেখা আছে সিগারেট খাওয়া? আবে কোথায় লেখা আছে যে সিগারেট খাওয়া চলে না বাসর ঘরে ঢোকার আগে? মাম্মা তুমি কেন বোঝো না? ভাবি চুমা দিবা না তো সিগারেট খাইলে? তোরা না, আর কি বলবো? কি বলবা মাম্মা, বলো। দে দে সিগারেট দে। এবার সিগারেট শেষ করে আমার রুমের দিকে গেলাম। ভাবির এমনভাবে দাঁড়িয়ে আছে যেন হালাল হবে আজ আমার। আমি এবার রোমান আর শ্যামের কানে কানে বললাম, ভাই পকেট কাটার আগে তুই ঢোকাই দে রুমেতে। পকেটে বেশি টাকা নেই। কত আছে? মাত্র 2000 টাকা। ওটা আমাদের দাও, একদম পারফেক্ট ঢুকিয়ে দেব। শালারা, ওটা যদি তোদেরই দেবো তাহলে ওদের কেন দিতে পারবো না? আহ রাখছিস কেন অব্রু? ঠিক আছে, 1000 টাকায় ডিল পাক্কা। না, 500 টাকা দেবো। শালা কিপটা
মুখটা ভদ্র। সবই তোদের দয়া। চুপ শালা। এবার ভাবিদের সামনে গেলাম। দেখি ভাবি জানরা সাইড সাইড সাইড। তা বললে তো হবে না, আমাদের পাওনা। তোমাদের পাওনা কত? 10,000 টাকা। শালা এটা পাওনা নাকি পণ কিছুই বুঝতে পারছি না। তবুও ঠিক ম্যানেজ করে ঢুকে দিল সে আমার রোমান। আর জোর করেই আম্মা আজ চিল করো, চিল জাস্ট চিল। আবে শালারা জানা এখন। ওহ বুঝলাম, ভাবিরে পেয়ে এখন আমাদের ভুলে যাচ্ছিস। আরে না, আমি এবার তিশার কাছে গেলাম। আমাকে দেখতে পেয়ে আমাকে সালাম করতে এলো। ওকে আমার পাশ হতে না দিয়ে আমার বুকে জড়িয়ে নিলাম। তোমার জায়গা তো পায়ে নয়, যা সবসময় থাকবে আমার বুকে। তিশা আমার দিকে তাকিয়ে বলল, জি জানি, তবে এখন তুমি আমার স্বামী, তুমি এখন আমার সব থেকে আপন। তাই নাকি? চলো বিছানায় বসি। না, বিছানায় যাব না, সাথে চলো। খুব সুন্দর চাঁদ উঠেছে, দুজনে একসাথে বসে দেখব। আচ্ছা চলো। এবার আমি আর হাত ধরে বিছানায় নিয়ে যাব। ঠিক তখনই, এভাবে না, আমাকে কোলে তুলে নিয়ে চলো। আরে ভাই, আমি একে রোগা, তার উপর তিশাকে তুলে সিঁড়ি বেয়ে ছাদে যেতে হলে আমি মার্ডার হয়ে যাব। আমার লেট হতেই। কি হলো, কোলে নাও। হ্যাঁ তুলছি, এটা বলেই কোলে তুললাম। আমার তো কোমর আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ, এই মেয়ে তো ভারী কেমনে। এবার আমি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলাম। আমার পুরো শরীরটা ঘামে ভিজে গেছে, কপাল থেকে ঘাম ঝরছে। এই তিশা, তুমি তো ভারী কেমনে? হ্যাঁ কেন? আমি তো বুঝতেছি না, আমি তোমারে তুলছি নাকি একটা আলুর বস্তারে নিয়ে যাইতেছি? আলুর বস্তা মানে? যার কোলে তোলার ক্ষমতা নাই সে আবার বিয়ে করতে গেছে? দেখো, আজকের দিনটা অন্তত ঝগড়া করবা না। কে করছে, আমি নাকি তুমি? আচ্ছা বাবা চুপ। ভাইরে, চুপ থাকাই ভালো। মুখে একটু সেল টেপ লাগিয়ে আনলে ভালোই হইতো। কোনো রকম ছাদে পৌঁছালাম। এবার এক কোণে গিয়ে বসলাম। আমি তো হাত পা ছাড়িয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আর এরকম অবস্থা দেখে তিশা মুসকে মুসকে হাসছে। চলো, পাঞ্জাবি খোলো। কেন? ঘাম শুকিয়ে যাবে। না থাক। আরে লজ্জা পাচ্ছ কেন অফ্র, আমি তো তোমার বউ নাকি? আচ্ছা পরে খুলবো। ছাদে ফুরফুর করে বাতাস বইছে। তিশাকে অপূর্ব সুন্দরী লাগছে চাঁদের জোছনায়। আমি ওর পাশে গেসে বসলাম। তিশা এবার আমার কাঁধে মাথা রেখেই। জানো অফ্র, আমার আম্মুকে মনে পড়ে ওই ছাদের পাশে তারাটা দেখে, মনে হয় ওটাই আমার আম্মু। আচ্ছা, তোমার আম্মুর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তোমার আম্মুর সামনে কথা দিচ্ছি, তোমার সারাটা জীবন বুকের মাঝে আগলে রাখবো। এটা বলে ওই চাঁদের পাশে তারাটার দিকে হাত বাড়ালাম। তিশা আমার দিকে তাকিয়ে মুখটা আমার কাঁধে লুকিয়েই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি অফ্র, কখনো ছেড়ে যেও না। আমি সেই কষ্ট আর সহ্য করতে পারবো না। আরে পাগলি, বলেছি তোমার সারা জীবন আগলে রাখবো, যতক্ষণ এই দেহেতে তোমার এই অপরের প্রাণ থাকবে। প্রাণ থাকবে মানে কি? তুমি আর আমি অমর হয়ে রবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। জি। আমি এবার তিশার কোলে মাথা রেখে তিশার মুখের দিকে তাকালাম। দেখি মেয়েটার মুখে আজ অনেক খুশি। ওর চুলগুলো আমার মুখে পড়ছে। আমি একটা একটা করে আমার মুখের মাঝে বিছিয়ে নিলাম। চাঁদের আলোয় আরও সুন্দর লাগছে। আমি এবার তিশার মুখের কাছে গিয়ে ওঠে ওঠে একটা আলতো করে চুমু খেলাম। সঙ্গে সঙ্গে তিশা চোখ বন্ধ করে দিল। আমি আর হাত ধরলাম। দেখি তিশা কেমন যেন একটা করছে। সঙ্গে সঙ্গে তিশা আমায় জাপটে ধরল। অফ্র, ভালোবাসি। তিশা, আমিও ভালোবাসি। কাকে? আমার পিচ্চি বউটাকে। ওরে আমার পিচ্ছি পণ্ডিত? জি, পিচ্চি বউ। বেশি বকলে কলমের সব কালি শেষ করে দেব। কলমের কালি মানে? চলো রুমে চলো, লাইট অফ করে সব বের করব। আরে পাঠক ভাইয়েরা, কলমের কালি বের করবো মানে কি একটু কমেন্ট বক্সে বুঝিয়ে দেন না, তাহলে বুঝতে সুবিধা হয়। রুমে যেতে তিশা আমাকে জাপটে ধরে আমার ঠোঁটের উপরেও ঠোঁট রেখে দিল। আচ্ছা পাঠক ভাইয়েরা, আপনাদের তো লজ্জাশরম আছে নাকি? যান নিজের বউয়ের সাথে রোমান্স করেন। এখন আইসে আমার বাসরাতে রোমান্টিক সিন দেখতে। যান যান, বউ থাকলে রোমান্স করেন, নইলে মুড়ি কিনে কাঁচা লঙ্কা মেখে খান। আর হ্যাঁ, কলমের কালি বের করার মানে কি যদি জানেন কমেন্ট করবেন। আর গল্পটা কেমন হয় সেটাও কমেন্ট করবেন। গল্পটা এখানেই শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন গল্পে। আল্লাহ হাফিজ।